ইটের কোটরের বাসিন্দা। গঙ্গা নদীর তরঙ্গতানে শুনত কল্পনদীর গীতিময়ী আলপনা। রোজ সেখানে যায় সন্ধ্যাবেলায়। সেদিনও মানিকের সঙ্গে গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে জয়ন্ত বললে, দেখো ভাই, সাহেবরা বলে গড়ের মাঠ হচ্ছে কলকাতার হৃদয়। হতে পারে, আমি কিন্তু এই গঙ্গাকে বলি কলকাতার প্রাণ। কারণ জল না থাকলে প্রকৃতির রূপ পুরন্ত হয় না। এই জন্যেই কৃত্রিম বাগান গড়েও তার মধ্যে আমরা জলে টলমল সরোবর দেখতে চাই। কিন্তু সরোবরের জল হচ্ছে বদ্ধ, আর গঙ্গা জলে আছে গতিশীল জীবনের চঞ্চল উচ্ছ্বাস। দিনে সূর্য করে হাজার হীরার মালা পরে গান গেয়ে নাচে। রাত্রে নীলাকাশের চাঁদ তারাকে পৃথিবীতে নামিয়ে দেখায় স্বপ্নলোকের সঙ্গীতময় পরিপুরি। অন্ধকারেও তার গভীর কলকোলাহলে পাওয়া যায় কোনো অজানা রহস্যলোকের বাণী। এই ইট কাঠ পাথরের শুকনো শহরে কর্কশ চিৎকার আর তার শব্দের মধ্যে গঙ্গা করে চলেছে দিন রাত নব নব গীতিকাব্যের সৃষ্টি। এটা কি কম কথা? বাগান বা মাঠ নিত্যই একই দৃশ্য দেখায়, কিন্তু গঙ্গা দেখায় নিত্য নতুন সৌন্দর্য। আর এই জলকণা মাখা স্নিগ্ধ হাওয়ায় এসে দাঁড়ালে শহুরে কর্মক্লান্ত জীবন দুদণ্ডে জুড়িয়ে যায়। মানিক বললে, কিন্তু গঙ্গা তীরকে করে রাখা হয়েছে কত কুৎসিত, তাও দেখেছ তো? কিছু কিছু সবুজ ঘাস আর গাছপালা থাকলে যে জায়গা হয়ে উঠত দুর্লভ স্বর্গের মতো, সেখানে বিশ্রী লোহার লাইনের ওপর দিয়ে হরদম ছুটছে কান ফাটানো চিৎকার করে কুৎসিত রেলের গাড়ির পর রেলের গাড়ি। কলকাতা যদি ফ্রান্সের কোনো শহর হতো, তাহলে গঙ্গা তীরের রূপ বদলে যেত একেবারে। অন্তত আমার বিশ্বাস তাই। গঙ্গা তীরের রাজপথে তখন গ্যাসের আলো জ্বলে উঠেছে বটে, কিন্তু আজকের বাদল সন্ধ্যায় পশ্চিমের মেঘমহলে এখনো সূর্যের বিদায় সভার রাঙা প্রভাটুকু মিলিয়ে যায়নি নিঃশেষে। সেই দিকে তাকিয়ে জয়ন্ত ও মানিক খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। পশ্চিমে রঙের রঙ্গমঞ্চ অন্ধকার জবনিকায় অদৃশ্য হয়ে গেল। দুই বন্ধু বাড়ির পথ ধরলে। যখন তারা প্রায় বাড়ির কাছে এসে পড়েছে, তখন দেখলে ইন্সপেক্টর সুন্দরবাবু আর একটি লোকের সঙ্গে এগিয়ে আসছেন হন্তদন্তের মতো। মানিক বললে, আমাদের সুন্দরবাবু যে, ভোঁ ভোঁ করে কোথায় ছুটে চলেছেন? সুন্দরবাবু বললেন, কোথায় আবার, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, যাচ্ছি জয়ন্তরই বাড়িতে। জয়ন্ত বললে, তা এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ির কারণ আছে, হে, বিষম কারণ, ভয়ানক কারণ। একটু আভাস দেবেন কি? একটু আভাস কেন, সমস্ত প্রকাশ করব, তোমার বাড়িতে চলো। সকলে একসঙ্গে অগ্রসর হলো। জয়ন্তের বাড়িতে ঢুকে বৈঠকখানায় একখানা কৌচের ওপর বসে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, ইনি হচ্ছেন আমার বন্ধু শশাঙ্ক। বিশেষ প্রয়োজনে একে এনেছি তোমার কাছে। জয়ন্ত ও শশাঙ্ক পরস্পরকে অভিবাদন করলে। সুন্দরবাবু বললেন, ওরা দুই ভাই, শশাঙ্ক আর মৃগাঙ্ক। সহোদর নয়, খুড়তুতো জ্যাঠতুতো ভাই। ওরা নতুনপুরের জমিদার। জয়ন্ত এইবারে একটু মনোযোগ দিয়ে শশাঙ্ককে দেখতে লাগলো। মাথায় 6 ফুট লম্বা, মস্ত চ্যাটালো বুক। দেখলে বোঝা যায় লোকটি খুব বলবান এবং বড় ঘরের ছেলে, কিন্তু তার মাথার চুলগুলো উস্কো খুস্কো। চোখে মুখে ভয় দুর্ভাবনার ভার এবং বেশভূষা ছন্ন ছাড়ার মতো। জয়ন্ত বেশ বুঝলে সুন্দরবাবু স্বয়ং যখন এই দুশ্চিন্তাগ্রস্ত লোকটিকে নিয়ে বিশেষ প্রয়োজনে তার কাছে এসে হাজির হয়েছেন, মামলাটি তখন সামান্য নয়। সে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়লে, নতুনপুর আমি চিনি, সে তো কলকাতার খুব কাছেই। সুন্দরবাবু বললেন, হ্যাঁ, কলকাতা থেকে 20-22 মাইল হবে। এখন প্রয়োজনটা কি শুনি? কাল শেষ রাতে শশাঙ্কের ছোট ভাই মৃগাঙ্ককে কে খুন করে গেছে। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বললে, খুনি তাহলে ধরা পড়েনি? না, খুনি ধরা পড়লে শশাঙ্ক নিশ্চয়ই তোমার কাছে আসতো না। কিন্তু নতুনপুরে পুলিশ থাকতে উনি আমার কাছে এলেনই বা কেন?
সাধারণ খুনের পক্ষে সাধারণ পুলিশই যথেষ্ট। শশাঙ্ক ভাঙা ভাঙা গলায় বললে, না জয়ন্তবাবু, পুলিশই যথেষ্ট নয়। মৃগাঙ্কের এই অপঘাত মৃত্যুতে আমার বুক ভেঙে গেছে। যত শীঘ্র সম্ভব এই দুরাত্মা হত্যাকারীকে উচিত শাস্তি দিতে না পারলে প্রাণ আমার শান্ত হবে না। শুনেছি অপরাধী আবিষ্কার করবার শক্তি আপনার অসীম। আমার বিশ্বাস আপনার সাহায্য পেলে পুলিশ খুব তাড়াতাড়ি এই মামলার কিনারা করতে পারবে। আমার সম্বন্ধে মহাশয়ের উচ্চ ধারণা দেখে গর্ব অনুভব করছি। বেশ, তাহলে সমস্ত ঘটনা আমার কাছে খুলে বলুন। শশাঙ্ক বললে, আপাতত আমার মুখ থেকে আপনি বেশি কিছু জানতে পারবেন না, কারণ আমি নিজেই অন্ধকারে পড়ে আছি। আমাদের বাড়ির পিছনে একটা বড় বাগান আছে। সেই বাগানের ধারেই দোতলায় আমার আর মৃগাঙ্কের ঘর। পাশাপাশি নয়, মাঝে আরও 4খানা ঘর আছে। কাল রাত 12টা পর্যন্ত জমিদারি কাগজপত্র নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল। তারপর ঝুপঝুপ করে বৃষ্টি এলো, আমিও শুতে গেলাম। ভোরবেলায় জেগেই শুনি বাড়ির ভিতরে মহা গোলমাল, কান্নাকাটি উঠেছে। ঘর থেকে বেরুতেই দাসী ছুটে এসে বললে, ছোটবাবুকে কে খুন করে গেছে। আমি তো হতভম্ব, বিশ্বাসই হলো না। কিন্তু তাড়াতাড়ি মৃগাঙ্কের ঘরে গিয়ে স্বচক্ষে যে শোচনীয় দৃশ্য দেখলাম, তা মনে করে এখনও আমার বুক শিউরে উঠছে। ঘরের মেঝেতে মৃগাঙ্কের দেহ হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে। তার গলায় কতকগুলো আঙুলের দাগ। দেখলে বোঝা যায় কেউ তাকে নিষ্ঠুরভাবে গলা টিপে হত্যা করেছে। জয়ন্ত বললে, মৃগাঙ্ক বাবু কি বিবাহ করেননি? তার ঘরে কি আর কেউ ছিল না? আমি বিপত্নিক, আর মৃগাঙ্ক বিবাহ করেনি। খুনি কি করে বাড়ির ভিতরে এলো? পুলিশের মত হচ্ছে খুনি খিড়কির দরজা দিয়ে বাগানের ভিতরে ঢুকেছিল। আপনাদের খিড়কির দরজা কি বন্ধ থাকে না? থাকে, তবে ঘটনার পরদিন অর্থাৎ আজকে সকালে দরজা খোলা অবস্থাতেই পাওয়া যায়। আমার বিশ্বাস খুনি পাঁচিল টপকে বাগানে ঢুকে পালাবার সময়ে খিড়কির দরজা খুলে বেরিয়ে গিয়েছিল। সম্ভব, কিন্তু পুলিশের মত হচ্ছে অন্যরকম। পুলিশ বলে খুনি খোলা খিড়কির দরজা দিয়েই বাগানে ঢুকেছিল। পুলিশের এমন মতের কারণ কি? খিড়কির দরজার উপরে অনেকগুলো পায়ের দাগ পাওয়া গিয়েছে। জয়ন্ত উৎসাহিত কণ্ঠে বলে উঠল, পায়ের দাগ? আগে হ্যাঁ, বলেছি তো, কাল রাতে বৃষ্টি হয়েছিল। পথের পুরো কাদায় অনেক পায়ের দাগ পাওয়া গিয়েছে। পুলিশ সেই পদচিহ্ন পরীক্ষা করে বলেছে খুনি সিধে এসে খোলা খিড়কির দরজা দিয়ে বাগানের ভিতরে ঢুকেছে। পুলিশ আরও অনেক আশ্চর্য কথা বলছে। কীরকম? আমাদের বাড়ির খিড়কি থেকে নতুনপুরের শ্মশান পর্যন্ত একটা সরু কাঁচা পথ আছে। পথটা আমাদের জমির ওপর দিয়ে গিয়েছে। এই পথ দিয়ে বড় একটা লোক চলাচল নেই। পুলিশের মতে খুনি শ্মশান থেকে ওই পথ দিয়ে ঘটনাস্থলে এসেছে এবং খুন করে ওই পথ দিয়েই আবার শ্মশানে ফিরে গেছে। দুই চোখ পাকিয়ে সুন্দরবাবু বলে উঠলেন, বাপরে হুম! শ্মশান থেকে আগমন, শ্মশানেই প্রস্থান। খুনি কি তবে মানুষ নয়? শশাঙ্ক বললে, পুলিশের মতে খুনির দলে আরও একজন লোক ছিল। জয়ন্ত বললে, তাহলে তো অনেক কথাই জানা গিয়েছে দেখছি। আচ্ছা, আপাতত আবার ঘটনাস্থলে ফিরে আসা যাক। খিড়কি দরজা দিয়ে খুনিরা বাগানে ঢুকেছে। বাগানে তাদের পায়ের চিহ্ন পাওয়া গিয়েছে? না, বাগানের পথে লাল কাঁকড় ঢালা, সেখানে পায়ের ছাপ পড়ে না। বাগান থেকে বাড়িতে ঢোকবার জন্য নিশ্চয়ই কোনো দরজা আছে? আছে, কিন্তু সে দরজা ঘটনার পরেও বন্ধ ছিল। খুনিরা নিশ্চয়ই অন্য কোনো উপায়ে বাড়ির ভিতরে ঢুকে আবার বেরিয়ে গিয়েছে। তারা মৃগাঙ্কবাবুর ঘরে ঢুকলো কেমন করে? মৃগাঙ্কের একটা বদভ্যাস ছিল। গ্রীষ্ম আর বর্ষাকালের গুমোটের সময়ে সে ঘরের জানালা দরজা বন্ধ করত না। জমিদার বাড়িতে অনেক লোকজন থাকায় স্বাভাবিক। কেউ খুনিদের সাড়া পেয়েছে? কেউ না, তারা এসেছে গিয়েছে যেন ছায়ার মতো নীরবে। মৃগাঙ্কবাবুর ঘর থেকে কিছু চুরি গিয়েছে? একটা কুটোও না। তবে তাকে খুন করার উদ্দেশ্য কি? কারুর সঙ্গে কি তার শত্রুতা ছিল? শশাঙ্ক অল্পক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বললে,
আমার মনে যে সন্দেহ হচ্ছে, শুনুন। নতুনপুরের শ্মশানে কালভৈরবের একটি পুরানো মন্দির আছে। আমাদেরই মাহিনা করা এক পূজারী রোজ সেখানে পুজো করে আসে। দিন তিনেক আগে পূজারী সেখানে গিয়ে দেখে কোথা থেকে এক সন্ন্যাসী এসে সেই মন্দির দখল করে বসেছে। বলে এবার থেকে সেই হবে সেখানকার সেবায়েত, আর কারুকে মন্দিরে ঢুকতে দেবে না। পূজারী এসে আমাদের কাছে নালিশ জানায়। এ হচ্ছে পরশু সকালের কথা। মৃগাঙ্ক ভারী রাগে মেজাজের লোক ছিল। সে তো তখনই ক্ষেপে উঠে শ্মশানে গিয়ে সন্ন্যাসীকে ধরে খুব মারপিট করে বলে, কাল থেকে যদি তোকে এখানে দেখতে পাই তাহলে একেবারে খুন করে ফেলব। সন্ন্যাসী পরশু রাত্রে অদৃশ্য হয়, কিন্তু যাবার সময় নাকি অভিশাপ দিয়ে যায়, রাত্রি পোয়াবার আগে সে অপরাধের প্রতিশোধ নেবে। তাহলে আপনার বিশ্বাস এই খুনের মূলে আছে সেই সন্ন্যাসী? বিশ্বাস নয়, সন্দেহ। সন্ন্যাসীকে নতুনপুরের কেউ চেনে না? না, লোকে তাকে সেই প্রথম দেখলে। তাহলে সে কেমন করে আপনাদের বাড়ির পথঘাট চিনলে? কেমন করে জানলে মৃগাঙ্কবাবু কোন ঘরে শয়ন করতেন? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আপনি যা বললেন তাতে মনে হচ্ছে এখন আগে আমাদের দরকার আপনাদের বাড়িটা দেখা। মোটরে নতুনপুর যেতে বেশিক্ষণ লাগবে না। সুন্দরবাবুও কি আমাদের সঙ্গে সাথী হবেন? হুম, ছুটি নেই, পারি তো পরে যাব। আর সত্যি কথা বলতে কি, উনি যেখানে শ্মশান থেকে আসে আর শ্মশানে ফিরে যায়, সেখানে তোমরা কেউ আমাকে পাবার আশা করো না। বড় বড় 4টি মহল ও মস্ত বাগান নিয়ে নতুনপুরের জমিদার বাড়ি প্রায় 30-35 বিঘে জমি দখল করে দাঁড়িয়ে আছে। বহুকালের পুরাতন অট্টালিকা, নিয়মিত সংস্কারের অভাবে মলিন ও জীর্ণ। অধিকাংশ ঘরই অন্ধকার, মাঝে মাঝে দূরে দূরে মিটমিট করে কেরোসিনের আলো জ্বলছে অত্যন্ত বিষণ্ণভাবে। তীক্ষ্ণ দৃষ্টিতে এইসব লক্ষ্য করে জয়ন্ত ও মানিক মনে মনে বুঝলে শশাঙ্কবাবু জমিদার হতে পারেন, কিন্তু তার আর্থিক অবস্থা আশাপ্রদ নয়। শশাঙ্ক তাদের নিয়ে আগে গেল বাগানের ভিতরে। বাগান বলতে আমরা যা বুঝি একে তা বলা যায় না। ছোট ছোট ফুল গাছের চারা সেখানে নেই বললেই হয়। মান্ধাতার আমলের বুড়ো বুড়ো অশ্বত্থ, বট, আম, জাম, কাঁঠাল, তাল, নারিকেল গাছ যেখানে সেখানে ভিড় করে দাঁড়িয়ে রীতিমতো অরণ্যের সৃষ্টি করেছে। ইলেকট্রিক টর্চের আলো ইতস্তত চালনা করে জয়ন্ত ও মানিক দেখলে প্রকাণ্ড একটা পুকুরে সবুজ পানার চাদর ছিঁড়ে মাঝে মাঝে চকচক করছে কালো জল। মানিক বললে, শশাঙ্কবাবু, আমি তো দেখছি আপনারা দস্তুর মতো ম্যালেরিয়ার চাষ করেন। ওই পুকুরে রোজ কত লক্ষ মশার জন্ম হয় তার হিসাব রেখেছেন? শশাঙ্ক ম্লান হেসে বললে, আজ আমাদের ভগ্নদশা। শুনেছি আগে আমাদের বাৎসরিক আয় ছিল 5 লক্ষ টাকা, কিন্তু সেই আয় এখন দাঁড়িয়েছে বাৎসরিক 20,000-এ। জয়ন্ত জিজ্ঞাসা করলে, মৃগাঙ্কবাবু যখন বিবাহ করেননি তখন তাঁর সম্পত্তি তো আপনিই পাবেন? হ্যাঁ, কিন্তু ভাইকে হারিয়ে সম্পত্তি আমার বিষের মতন মনে হচ্ছে। মৃগাঙ্কের বউ ছেলে থাকলে আমি খুশি হতাম। পায়ে পায়ে সকলে খিড়কির সামনে এসে দাঁড়ালো। শশাঙ্ক দরজার পাল্লা খুলে বললে, এইখানে পদচিহ্ন পাওয়া গিয়েছে। জয়ন্ত মাটির ওপরে আলো ফেলে পরীক্ষা করে বললে, আজ দিনের বেলাতেও এখানে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, খুব জোরে। দেখতেই পাচ্ছি সমস্ত চিহ্ন প্রায় ধুয়ে মুছে গিয়েছে। আমারই দুর্ভাগ্য, ওগুলো দেখতে পেলে উপকার হতো। শশাঙ্কবাবু, আজ হাজার হাজার বৎসর ধরে ওই পদচিহ্নই হাজার হাজার চোর, ডাকাত, খুনিকে ধরিয়ে দিয়ে আসছে। যাদের চোখ আর মস্তিষ্ক শিক্ষিত, পদচিহ্নের ভিতর থেকে তারা বহু গুপ্ত ইতিহাস আবিষ্কার করতে পারেন। শশাঙ্ক বললে, তাই তো শুনেছি, কিন্তু ভাববেন না, পুলিশের কাছ থেকে আপনি পদচিহ্নের অনেক কথাই জানতে পারবেন। নিজের চোখে দেখায় আর পরের মুখে শোনায় যথেষ্ট তফাৎ। তবু এও মন্দের ভালো। এখানে তদারক করতে এসেছিলেন কে? থানার এক সাব ইন্সপেক্টর, নাম কুমুদবাবু। বয়স অল্প, কিন্তু উৎসাহ তার অসীম। কাল সকালে তার কাছে নিয়ে গেলে খুশি হব। এখন চলুন আপনার বাড়ির দিকে। বাড়ির কাছে গিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করলে,
বাগান থেকে বাড়িতে ঢোকবার দরজা কোথায়? ওইখানে। কিন্তু আপনাকে তো বলেছি খুনি ও দরজা দিয়ে ভেতরে ঢোকেনি। খুনের পরেও ও দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। সেইখানে দাঁড়িয়ে জয়ন্ত বাড়িখানাকে বেশ ভালো করে দেখে নিয়ে বললে, মানিক, তুমি শশাঙ্কবাবুর সঙ্গে এইখানে দাঁড়িয়ে খানিক্ষণ কথাবার্তা কও। ততক্ষণ আমি বাড়িখানাকে একবার প্রদক্ষিণ করে আসি। জয়ন্ত চলে গেল। শশাঙ্ক বললে, মানিকবাবু, আপনার বন্ধুর নাম ডাক তো খুব শুনি। আপনার কি মনে হয় উনি এই মামলার কিনারা করতে পারবেন? জয়ন্ত এর চেয়ে ঢের শক্ত মামলার কিনারা করেছে। শশাঙ্ক আর কিছু বললে না। মিনিট 15 পরে জয়ন্ত বাড়ির অন্য দিক দিয়ে ফিরে এলো। তাকে ঘন ঘন নস্য নিতে দেখে মানিক আশ্বস্ত হলো, কারণ সে জানে কোনো দরকারি সূত্র আবিষ্কার করতে পারলে ঘন ঘন নস্য নেয় তার বন্ধু। জয়ন্ত এসে বললে, শশাঙ্কবাবু, আপনার যে পূর্বপুরুষ এই বাড়িখানা তৈরি করেছিলেন তিনি খুব হুঁশিয়ার ব্যক্তি। এই কথা কেন বলছেন? চারিদিকে আমি নিজে বারবার চেষ্টা করে দেখলাম, কিন্তু বাহির থেকে কোনো কৌশলে ওপরে উঠতে পারলাম না। তাহলে খুনি কেমন করে বাড়ির দোতলায় উঠল? জয়ন্ত সহজ স্বরেই বললে, বাড়ির ভিতর থেকে খুনের আগে আর পরে কেউ এই দরজা খুলে আর বন্ধ করে দিয়েছে। শশাঙ্ক প্রবল মস্তক আন্দোলন করে বললে, না, অসম্ভব। তাহলে বলতে হয় খুনের আগে আর পরে এ দরজা খোলা ছিল। না, তাও অসম্ভব। আমি নিজে দেখেছি দরজা বন্ধ। তবে বাড়ির কোথাও গুপ্তদ্বার আছে, উনি সে খবর জানে। ব্যঙ্গপূর্ণ স্বরে শশাঙ্ক বললে, বাড়ির মালিক আমি, সে খবর আমি জানি না। জয়ন্ত হাসতে হাসতে বললে, বাড়ির মালিককে আমি আর একটা নতুন খবর দিতে পারি। জানেন, আমি যখন চারিদিক পরীক্ষায় ব্যস্ত ছিলাম তখন অন্ধকারে গাছপালার আড়ালে আড়ালে গা ঢেকে একজন লোক আমার কার্যকলাপ লক্ষ্য করছিল। বলতে পারেন কে সে? শশাঙ্ক প্রথমটা অবাক হয়ে রইল, তারপর ব্যস্ত হয়ে বললে, বলেন কি? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান একটু, আমি এখনই দারোয়ানদের হুকুম দিচ্ছি, দুরাত্মাকে ধরে আনো। কি সর্বনাশ, বাড়ির ভেতরে শত্রু, চবে পারে। মিছে দারোয়ানদের ডাকবেন না, আমি তাকে ধরবার চেষ্টা করেছিলাম, পারিনি। এতক্ষণে সে নাগালের বাইরে সরে পড়েছে। কিন্তু আপনার কথা শুনে তো আমার হৃদকম্প হচ্ছে। বাড়ির ভেতরে শত্রু, শেষটা আমিও অপঘাতে মরব নাকি? সাবধানে থাকলে ভয় কি? এখন চলুন মৃগাঙ্কবাবুর ঘরটা দেখে আসি। বাড়ির ভেতরে ঢুকে জয়ন্ত টর্চের আলো দেওয়ালের গায়ে বুলোতে বুলোতে এগিয়ে চলল। তারপর সিঁড়ির দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে পড়ে বললে, শশাঙ্কবাবু, খুনি গলা টিপে ধরাতে মৃগাঙ্কবাবুর মুখ দিয়ে রক্ত উঠেছিল? শশাঙ্ক বিস্মিত স্বরে বললে, উঠেছিল, কিন্তু আপনি কি করে জানলেন? দেখুন, বলেই জয়ন্ত সিঁড়ির দেওয়ালের এক জায়গায় টর্চের আলো স্থির করলে। মানিক ও শশাঙ্ক দুজনেই দেখলে দেওয়ালের গায়ে খানিকটা লাল দাগ লেগে রয়েছে। জয়ন্ত বললে, খুনির হাতের রক্ত লেগেছিল। সিঁড়ি দিয়ে নামবার সময় সেই রক্তের ছাপ কোনো গতিকে দেওয়ালে লেগে গিয়েছে। শশাঙ্ক বিস্ফারিত নেত্রে চুপ করে রইল। মানিক বললে, এই দাগই প্রমাণিত করছে খুনের পর খুনি সিঁড়ি দিয়ে যখন নিচে নেমেছে তখন বাগানের দরজা দিয়েই বাইরে বেরিয়ে গেছে। জয়ন্ত বললে, অথচ শশাঙ্কবাবু দেখেছেন দরজা বন্ধ। সে দরজা বাড়ির ভেতর থেকে কে বন্ধ করলে? মানিক বললে, সেই কি আজ অন্ধকারে তোমার ওপরে পাহারা দিচ্ছিল? শশাঙ্কবাবু, আপনার বাড়ির প্রত্যেক লোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে হবে। শশাঙ্ক একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, যে আজ্ঞে। এখন চলুন মৃগাঙ্কবাবুর ঘরে। মৃগাঙ্কের ঘরখানি একেবারে বাগানের ওপরে। মৃতদেহ সেখানে আর ছিল না বটে, কিন্তু ঘরে ঢুকে তবু যেন সকলে অনুভব করলে অদৃশ্য মৃত্যুর কেমন একটা থমথমে ভয় ভয় ভাব। অন্ধকার বাগান থেকে বাতাসে সেখানেও ভেসে আসছিল হাসনুহানা আর চাঁপার মিশ্র গন্ধ। গতকালও এ গন্ধ হয়তো হতভাগ্য মৃগাঙ্ক উপভোগ করেছিল, কিন্তু আজ সেই সৌরভকেই মনে হচ্ছে প্রকৃতির নিষ্ঠুর পরিহাসের মতো। ঘরখানি বেশ সাজানো গুছানো। একদিকে খাট, মাঝখানে একটি গোল মার্বেলের টেবিল, খানকয়
গদি মোড়া চেয়ার আর একদিকে 3 আলমারি ঠাসা বই। এখানে ওখানে ছোট ছোট মরমর মূর্তি, দেয়ালেও ঝুলছে বিখ্যাত শিল্পীদের আঁকা বাছা বাছা চিত্রাবলী। জয়ন্ত বললে, ঘর দেখলে ঘরের মালিকের স্বভাব বোঝা যায়। মৃগাঙ্কবাবু শৌখিন, রসিক আর পণ্ডিত ব্যক্তি ছিলেন। শশাঙ্ক বললে, ঠিক, কিন্তু সে যে পণ্ডিত ছিল এ কথা কেমন করে বুঝলেন? আলমারির বইগুলির নাম পড়ে, সব বই উঁচু দরের। আচ্ছা শশাঙ্কবাবু, এ ঘরে আর বিশেষ দ্রষ্টব্য কিছুই নেই। এইবারে আপনার ঘরখানা একবার দেখাবেন? কেন দেখাবো না, এদিকে আসুন। খানচারে ঘর পেরিয়ে এবারে সকলে যে ঘরে গিয়ে ঢুকলো, সেখানে প্রথমেই চোখে পড়ে কালো মার্বেলের একটি জল চৌকির ওপরে সাজানো 5টি সিন্দুরলিপ্ত মড়ার মাথা, আর এক পাশে ব্যাঘ্রচর্মের আসনের সামনে জবার মালা পরানো কোষ্টি পাথরে গড়া ছোট্ট একটি কালিকা মূর্তি। তারই পিছনে দেওয়ালের তাকে তাকে রয়েছে অনেকগুলি বাঁধানো বহু ব্যবহৃত পুস্তক। জয়ন্ত বইগুলোর নামও লক্ষ্য করলে, বৃহৎ তন্ত্রসার, শ্যামা রহস্য, মহানির্বাণতন্ত্র প্রভৃতি। বললে, আপনি তান্ত্রিক? শশাঙ্ক বললে, স্ত্রীর মৃত্যুর পর আমি পূজা অর্চনা নিয়েই কাল কাটাই। ওই মরার মাথাগুলো, ওগুলো তান্ত্রিক সাধনের উপকরণ। আমার কাছে জপতপি জীবন। হ্যাঁ, অনেকেই যে মরার দেহে জীবন খুঁজে নিজেদের সারা জীবন মিছে আশায় কাটিয়ে দেয়, এ কথা আমি জানি। শশাঙ্ক আহত স্বরে বললে, মন্ত্রগুলি মরা যে জ্যান্ত হয়, আপনি কি তা বিশ্বাস করেন না? না, প্রাকৃতিক বিধানে যে দেহ থেকে জীবন পালিয়েছে, তান্ত্রিক মন্ত্রের গুণে তা যদি আবার জ্যান্ত হতো, লোকে তাহলে তাকে পুড়িয়ে বা পুঁতে ফেলত না। এই 20 শতাব্দী জানে ম্যাজিকের আসল অর্থ হচ্ছে চোখে ধুলো দেওয়া। তাকে নিয়ে মজা করা চলে, তাকে সত্য বলে বিশ্বাস করা চলে না। ভারতবর্ষের লোক হয়ে এমন কথা বললেন জয়ন্তবাবু? জানেন, খ্রিস্টান ফিরিঙ্গের দেশ আমেরিকাও এখন তান্ত্রিক মন্ত্রের গুণে মৃতদেহে জীবন সঞ্চার করছে। হ্যাঁ, আমেরিকা থেকে প্রকাশিত তন্ত্রপত্রিকায় ওরূপ কথা পড়েছি বটে, কিন্তু আমেরিকায় ছাপার হরফে যত আজগুবি কথা প্রকাশিত হয়, পৃথিবীর আর কোথাও তত নয়। তান্ত্রিক তন্ত্রের যদি এত গুণ, তবে মৃগাঙ্কবাবুকে আবার বাঁচাবার চেষ্টা করুন না। শশাঙ্ক অন্যদিকে মুখ ফিরিয়ে অভিভূত স্বরে বললে, ও প্রসঙ্গ এখন চাপা থাক। ঠিক বলেছেন, তার চেয়ে এই জামাটার দিকে দৃষ্টিপাত করা যাক। এর সবটাই তো দেখছি কাদায় ভর্তি, বিশেষ করে হাত দুটো। এমন জামা আলনায় টাঙানো কেন? এর হাতায় গোটা কয়েক ঘাসের কুচিও লেগে রয়েছে যে। শশাঙ্ক হেসে বললে, ওটা আমারই জামা। আজ সারাদিন বৃষ্টিতে ভিজে পথে ঘাটে কত ছুটোছুটি করতে হয়েছে, বুঝেছেন তো। পাহাড়কে একবার কাদায় পড়েও গিয়েছিলাম, তারপর জামা কাপড় বদলে ওটাকে ভুলে আবার আলনাতেই টাঙিয়ে রেখেছি। আজ কি আর আমার মাথার ঠিক আছে? জয়ন্ত সহানুভূতির স্বরে বললে, সত্য কথা, আজ আপনার বড়ই দুর্দিন, এখনো ভেঙে পড়েননি, এটাই আশ্চর্য। পরদিন প্রভাত। জয়ন্ত ও মানিক বিছানায় বসে চা পান করছে। জমিদার বাড়ির সদর মহলের বেশ একখানি বড় সড়ো ঘর তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ঘরের সামনে খানিকটা খোলা জমি, তারপর ফটক, তারপর একটা বড় রাস্তা। জয়ন্ত বললে, ভোরে উঠে আমার নিত্যকর্মের প্রথম হচ্ছে বাঁশি বাজানো, কিন্তু বাঁশিটি সঙ্গে আনতে ভুলে গিয়েছি। মানিক হেসে বললে, তবেই তো মুশকিল দেখছি। তুমি আবার বলো সকালে বাঁশি না বাজালে তোমার বুদ্ধি নাকি খোলে না। আমার তো তাই বিশ্বাস, কিন্তু আজ আমার বুদ্ধি খুব বেশি না খুললেও চলবে। সে কি হে, তোমার হাতে আজ এত বড় একটা মামলা? না মানিক, এ মামলাটাকে আমি বড় মামলা বলি না। বলেই জয়ন্ত চায়ের পেয়ালা রেখে কামাবার সরঞ্জাম নিয়ে বসল। মানিক বললে, কারণ? কারণ কালকে আমরা আবিষ্কার করে ফেলেছি, হয় খুনি নিজে, নয় তার সহকারী এই বাড়ির ভেতরেই আছে। পুকুর যখন পেয়েছি, জাল ফেলে মাছ ধরতে বেশি দেরি লাগবে না। কিন্তু পুকুরের কোন মাছটি হবে তোমার লক্ষ্য, সেটা তুমি জানো না। শীঘ্রই জানতে পারবো। ধরতে গেলে এখনো আমি কাজ শুরুই করিনি। আগে থানায় গিয়ে সাব ইন্সপেক্টর কুমুদবাবুর মতামত শুনি। এ বাড়ির কে কি এজাহার দিয়েছে দেখি, পায়ের দাগের মাপ নিই, তারপর অপরাধীকে গ্রেপ্তার করা কঠিন হবে না বলেই আমার বিশ্বাস।
না জয়ন্ত, ব্যাপারটা খুব সোজা নাও হতে পারে। একটা কথা ভেবে দেখো, ঝড় জলের ভেতর দিয়ে খুনি এলো বাড়ির ভেতরে, তারপর খুন করে সেই দুর্যোগে সে গেল কোথায়? না শ্মশানে। এটা কি অস্বাভাবিক নয়? শ্মশানে তার কি কাজ থাকতে পারে? আর শ্মশান থেকে এবার সে কোথায় অদৃশ্য হলো? হ্যাঁ মানিক, ওইখানে একটা কোনো রহস্য আছে বলে সে মানিককে ইশারায় কাছে রাখল। মানিক তার পাশে গিয়ে দাঁড়ালো। জয়ন্ত অতি মৃদুস্বরে বললে, শুনুন, কামাবার এই আরশির ভেতর দিয়ে দেখছি দরজার পাল্লা একটুখানি ফাঁক করে দাঁড়িয়ে কে একজন লোক আমাদের কথা শুনছে। এ ঘরে আর একটা দরজা আছে, সেই দরজা দিয়ে সহজভাবে বাইরে গিয়ে লোকটাকে তুমি গ্রেপ্তার করো। মানিক অত্যন্ত উদাসীনের মতো বাঁ দিকের একটা দরজার কাছে ধীরে ধীরে এগিয়ে গেল। জয়ন্ত নির্বিকারের মতো দাড়ির ওপরে বুরুজ দিয়ে সাবানের ফেনা লাগাতে লাগলো। ৮ মিনিট যেতে না যেতে ঘরের বাইরে একটা ধস্তাধস্তির আওয়াজ উঠল। তারপর সশব্দের ডান দিকের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল মানিকের হাতে গলা ধাক্কা খেয়ে একটা লোক ঘরের ভিতরে এসে পড়ল। জয়ন্ত যেন কিছুই হয়নি এমনিভাবে গালির ওপর খুঁড় চালাতে চালাতে বললে, এসো বন্ধু, বসো। ওহে মানিক, বন্ধুর জন্য একখানা চেয়ারে গিয়ে দাও, ততক্ষণে আমি কামিয়ে নিই। মানিক হাসতে হাসতে একখানা চেয়ার টেনে আনলে, কিন্তু লোকটা বসলো না, দাঁড়িয়ে রইল বেজায় হতভম্বের মতো। তাকে দেখতে হৃষ্টপুষ্ট, তার রং কালো, দেহের তুলনায় মাথাটা বড় এবং মুখের তুলনায় চোখ দুটো ছোট ছোট। জয়ন্ত বললে, বসবে না বন্ধু? গলা ধাক্কা ভক্ষণ করে অভিমান হয়েছে? কিন্তু আমাদের এসব তো বাসর ঘর নয়, বোকার মতন আড়ি পাততে এসেছিলে কেন? লোকটা বললে, না মশাই, আমি আড়ি পাততে আসিনি, আমি আপনাকে ডাকতে এসেছিলাম। এতটা অনুগ্রহ কেন? শশাঙ্কবাবু আপনাকে ডাকতে বললেন। তুমি কে? এ বাড়ির সরকার। নাম? সুরেন্দ্রমোহন দে। জয়ন্ত কামাতে কামাতেই কথা কইছিল, একটু নীরব থেকে ঠোঁটের ওপরটা সাফ করে বললে, ওহে মানিক, তুমি একবার শশাঙ্কবাবুর কাছে যাও, জেনে এসো তিনি আমাকে কেন ডেকেছেন। মানিক চলে গেল। কামাতে কামাতেই জয়ন্ত বললে, আরে আরে সুরেন, কোথায় যাও? আরশির ভেতর দিয়ে তোমার চলন্ত ছবি যে আমি জ্বলন্ত দেখতে পাচ্ছি। দাঁড়াও সুরেন, যেও না। কিন্তু সুরেন থামল না, বরং গতি বাড়িয়ে দিলে। পালায় আর কি। জয়ন্ত চোখের নিমিষে উঠে দাঁড়িয়ে 2 লাফে বাঘের মতো সুরেনের কাছে গিয়ে পড়ল এবং তারপর এক হাতে তার গলা চেপে ধরে তাকে বিড়াল ছানার মতোই মাটি থেকে টেনে শূন্যে তুলে আবার ঘরের ভিতরে আছড়ে ছুঁড়ে ফেলে দিলে। ধপাস করে মাটিতে আছড়ে পড়ে সুরেন আর্তনাদ করে উঠল। আবার আরশির সম্মুখে গিয়ে বসে খুর তুলে নিয়ে জয়ন্ত শান্ত স্বরেই বললে, চুপ করে ওইখানে বসে থাকো, এবারে নড়লে বাঁচবে না। সুরেন বুঝলে সে আজ কোনো মিষ্টভাষী জমের খপ্পরে পড়েছে, সে আর পালাবার চেষ্টা করলে না। মানিক ফিরে এসে বললে, শশাঙ্কবাবু বললেন তিনি তোমাকে ডাকেননি। জয়ন্তের কামানো শেষ হলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে সে বললে, সুরেন, এখন তোমার বক্তব্য কি? সুরেন মাথা হেঁট করে বসে রইল, জবাব দিলে না। তাহলে কাল রাতে বাগানে আবার পিছু নিয়েছিলে তুমি? সুরেন তাড়াতাড়ি বলে উঠল, না না, আমি নই। এ কথা সত্যি হলে বলতে হবে শশাঙ্কবাবুর বাড়িতে তোমার মতন জীব আরও আছে। উনিকে দরজা খুলে দিয়েছিল কে? তুমি? সুরেন কাঁদো কাঁদো গলায় বলে উঠলে, ধোয় মশাই, এ খুনোখুনির ভেতরে আমাকে আর জড়াবেন না। আমি দিন দুঃখী, সামান্য মাইনে চাকরি করি, খুন ডাকাতির ধার ধারি না, দয়া করে আমাকে ছেড়ে দিন। তীব্র ও তীক্ষ্ণ দৃষ্টিতে জয়ন্ত খানিকক্ষণ মৌন মুখে লোকটির দিকে তাকিয়ে রইল। সুরেনের মনে হলো দুটো প্রচণ্ড চক্ষু যেন দস্যুর মতন তার মনের ভেতরে ঢুকে সমস্ত গুপ্ত কথা লুণ্ঠন করছে। হঠাৎ জয়ন্ত হো হো করে হেসে উঠে বললে, সুরেন, আমি বুঝেছি তুমি এক মস্ত কাপুরুষ, যাও বিদেয় হও, কিন্তু সাবধান, এ বাড়ি ছেড়ে পালিও না, পালালেই মরবে। কাল কি পরশু তোমাকে আমি 2-1 কথা জিজ্ঞাসা করব, ঠিক জবাব দিলে তোমার ভয় নেই। সুরেন দ্রুত পদে প্রস্থান করলে। মানিক বললে, ওকে ছেড়ে দিলে কেন? ও হয়তো অনেক কথাই বলতে পারত। তা পারত, পরে আমাকে বলবেও, আপাতত ওকে আমি হাতে রাখতেই চাই।
এমন সময়ে শশাঙ্কের প্রবেশ। এসেই প্রশ্ন, আমি যে আপনাকে ডেকেছি এ কথা আপনার কাছে কে বললে? আপনাদের সরকার। সুরেন ভুল বলেছে, এজন্য তাকে আমি শাস্তি দেব। দরকার নেই, চলুন শশাঙ্কবাবু, এবারে আমরা থানার সাব ইন্সপেক্টর কুমুদবাবুর সঙ্গে আলাপ করতে যাই। পদচিহ্নের ইতিহাস শুনতে হবে। আপনি প্রস্তুত তো? হ্যাঁ। সাব ইন্সপেক্টর কুমুদচন্দ্র সেনের বয়স 30-এর ভেতরে। থানার প্রধান কর্মচারী অসুস্থ বলে এই খুনের মামলার ভার পড়েছে তারই ওপরে। কুমুদ খুব উৎসাহী পুলিশ কর্মচারী, এদেশের সাধারণ পুলিশের লোকের মতো নয়। সে প্রাচ্য ও পাশ্চাত্য অপরাধ তত্ত্ব সম্বন্ধে নানা পুস্তক নিয়মিত রূপে পাঠ করে এবং যা পড়ে তা নিয়ে স্বাধীন চিন্তা করতেও ভোলে না। উল্লেখযোগ্য মামলা হাতে পেলে সে কাজও করে আধুনিক বৈজ্ঞানিক প্রথা অনুসারে। শশাঙ্কের মুখে জয়ন্তর পরিচয় পেয়ে কুমুদ বিপুল পুলাকে বলে উঠল, সুপ্রভাত জয়ন্তবাবু, সুপ্রভাত। আপনার সঙ্গে চাক্ষুষ পরিচয় ছিল না, কিন্তু আপনার সমস্ত কীর্তিকলাপই আমি জানি। আপনার সঙ্গে কাজ করবার সুযোগ পাওয়াও সৌভাগ্য। শশাঙ্কবাবুর সুবুদ্ধিকে ধন্যবাদ দিই, তিনি ঠিক সময়ে ঠিক লোককেই স্মরণ করেছেন। শশাঙ্ক বললে, আমার ভাইয়ের হত্যাকারীকে ধরবার জন্য আমি অত্যন্ত ব্যস্ত হয়ে উঠেছি। জয়ন্ত সবিনয়ে বললে, কুমুদবাবু, আপনার কাছে আমার এক আবেদন আছে। বিনয়ে কুমুদও কম নয়, বললে, আবেদন নয় জয়ন্তবাবু, আদেশ। জয়ন্ত বললে, বাপরে, বলেন কি? অনেক পুলিশের লোককেই তো দেখলুম মেজাজ তাঁদের লাট বেলাটের মতো। বাইরের লোক আদেশ দিলে তাঁরা কি আর রক্ষে রাখবেন? মুখ টিপে হেসে কুমুদ বললে, আমি শিক্ষার্থী মাত্র, বিশেষজ্ঞের সম্মান রাখতে জানি। এখন কি আদেশ বলুন? জয়ন্ত বললে, শশাঙ্কবাবুদের বাগানের খিড়কি দরজার সামনে আপনি যে পদচিহ্নগুলো রেখেছিলেন, দয়া করে তাদের কথা কিছু বলুন। খালি শুনবেন, চোখে কিছু দেখবেন না? কালকের বৃষ্টি চোখে দেখবার আর কোনো উপায়ই রাখেনি কুমুদবাবু, সব পদচিহ্ন ধুয়ে মুছে গেছে। কুমুদ হাসি ভরা মুখে উঠে দাঁড়ালো। তারপর একটি আলমারি থেকে কাগজে মোড়া 4টে জিনিস বের করে সন্তর্পণে টেবিলের উপরে স্থাপন করলে। এগুলো কি? মোড়ক খুলেই দেখুন না, কিন্তু খুব সাবধানে খুলবেন। জয়ন্ত মোড়ক খুলে বলে উঠল, এই যে দেখছি প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি পায়ের ঝাপের ছাঁচ, পায়ের দুজোড়া ছাঁচ। জানেন তো, বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করলে ধুলো, কাদা, বালি আর বরফের ওপর থেকে সমস্ত পদচিহ্নের নিখুঁত ছাঁচ তুলে নেওয়া যায়। জানি, কারণ আমি নিজেও ওই পদ্ধতিতে কাজ করি। কিন্তু বাংলাদেশের পুলিশও যে এই পদ্ধতি অবলম্বন করেছেন তা আমি জানতাম না। এবারেই আমার অন্য মারা গেল দেখছি। নির্ভয় হন জয়ন্তবাবু, আপনার দিন এখনো ফুরোয়নি। বাংলা পুলিশ এখনো এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। আমার সহকর্মীরা বলেন এসব হচ্ছে অনাবশ্যক তুচ্ছ ছেলে খেলা, বাজে সময় নষ্ট করা মাত্র। পুলিশ লাইনে আপনি দেখছি অতুলনীয় বাঙালি, আপনার পক্ষে আমার সাহায্য অনাবশ্যক। না, খুবই আবশ্যক জয়ন্তবাবু। আপনার মস্তিষ্ক নিশ্চয়ই আমার চেয়ে নতুন তথ্য আবিষ্কার করতে পারবে। এখন শুনুন, এই ছাদ জোড়া হচ্ছে প্রথম ব্যক্তির, অর্থাৎ যে শ্মশান থেকে আগে এসে আবার শ্মশানে ফিরে গেছে। আর দ্বিতীয় ব্যক্তির পদচিহ্ন থেকে এই ছাদ জোড়া তুলেছি যে খিড়কির দরজা থেকে বেরিয়ে শ্মশানে গেছে, আবার ফিরে এসে শশাঙ্কবাবুদের বাড়ির ভিতরে ঢুকেছে। কি করে এসব অনুমান করেছেন? এ তো খুবই সোজা। ধরুন আমি শ্মশান থেকে কর্দমাক্ত পথ দিয়ে শশাঙ্কবাবুর বাড়ির খিড়কির দরজায় গিয়ে হাজির হলুম। তারপর ভিতরে ঢুকে কাজ সেরে আবার শ্মশানে ফিরে গেলুম। তারপর আপনি বেরুলেন খিড়কি দিয়ে ওই এক পথেই। তখন আপনার পায়ের চিহ্ন প্রায়ই পড়বে আমার পায়ের চিহ্নের ওপরে। তারপর আপনি যখন শ্মশান থেকে ফিরবেন তখন আপনার পায়ের চিহ্ন মাঝে মাঝে কেবল আমার ওপরে নয়, আপনার নিজেরও আগেকার শ্মশানমুখ পদচিহ্নের ওপরে গিয়ে পড়বে। কেমন, তাই নয় কি? আপনার যুক্তিটা অকাট্য। মোট কথা, প্রথম ব্যক্তি শ্মশান থেকে এসে আবার সেইখানেই ফিরে গেছে। আশ্চর্যের বিষয়, তারপর সে যে কোথায় গেল পদচিহ্ন দেখে আর তা বোঝবার উপায় নেই। শ্মশানে উপস্থিত হয়েই সে যেন অশরীরী হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। সে শ্মশানেও নেই, অথচ সে যে শ্মশান থেকে বেরোয়নি এ সম্বন্ধে আমি নিঃসন্দেহ।
কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে শ্মশানে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছে, পদচিহ্ন তার যথেষ্ট প্রমাণ দিচ্ছে। প্রশংসাভরা কণ্ঠে জয়ন্ত বললে, কুমুদবাবু, আপনার সূক্ষ্ম দৃষ্টির পরিচয় পেয়ে মুগ্ধ হলুম। মানিক এতক্ষণ পরে বললে, কুমুদবাবু, আমার দৃষ্টি আপনার মতো সূক্ষ্ম নয় বটে, কিন্তু আপনি যে সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন তার উপরে কি নির্ভর করা উচিত? কেন উচিত নয়? 1 নম্বর প্রশ্ন, খুনি কে? সে যদি সেই সন্ন্যাসী হয়, তাহলে সে তো খুনের আগের রাত্রে শ্মশান থেকে বিদেয়ী হয়েছিল, আর আপনার মতে খুনি এসেছে শ্মশান থেকেই। 2 নম্বরের প্রশ্ন, খুনি শ্মশান থেকেই বা এলো কেন, আর খুনের পরে আবার ওই শ্মশানেই বা ফিরে গেল কেন? 3 নম্বরের প্রশ্ন, খুনি শ্মশান থেকে কি উপায়ে অদৃশ্য হলো? আপনারা বলছেন খুনি যে শ্মশান থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়েছে, কাদার উপরে এমন কোনো চিহ্ন নেই। 4 নম্বরের প্রশ্ন, খুনির সহকারী বা শশাঙ্কবাবুর বাড়ির কোনো লোক কি উদ্দেশ্যে খুনের পরে আবার শ্মশানে গিয়ে ফিরে এসেছিল? সে কি খুনির সঙ্গে দেখা করতে গিয়েছিল, না খুনিকে ধরতে গিয়ে দেখা না পেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিল? 5 নম্বরের প্রশ্ন, এই দ্বিতীয় ব্যক্তি খুনির বন্ধু না শত্রু? কুমুদ বললে, নিশ্চয়ই বন্ধু, নইলে এতক্ষণে সে আত্মপ্রকাশ করত। ইতিমধ্যে শশাঙ্ক প্লাস্টারের একজোড়া পদচিহ্ন তুলে নিয়ে কৌতূহলী দৃষ্টিতে পরীক্ষা করছিল। আচম্বিতে সে দুটো তার হাত ফসকে মাটির ওপর পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, এবং সঙ্গে সঙ্গে এসে আহা যা বলে চিৎকার করে উঠল। কুমুদ হতাশভাবে ভগ্নাংশগুলোর দিকে তাকিয়ে দুঃখিত স্বরে বললে, কি করলেন শশাঙ্কবাবু? এত পরিশ্রম মিথ্যে করে দিলেন? শশাঙ্ক কাঁচু মাচু মুখে বললে, আমাকে মাফ করুন কুমুদবাবু, আপনাদের কথা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, তাই এই বিপত্তি। ছাঁচ কি নতুন করে তোলা যায় না? অসম্ভব, কাদার ওপরে পায়ের ছাপ আর নেই। চিন্তিত মুখে শশাঙ্ক বললে, তবে কি হবে? জয়ন্ত নিশ্চিন্ত স্বরে বললে, আপনি বেশি ভাববেন না শশাঙ্কবাবু, কিছু ক্ষতি হলো বটে, কিন্তু ওরকম ছাঁচ তোলবার আগে পায়ের ছাপের ফটো আর সঠিক মাপ নেওয়া হয়, তাই নয় কি কুমুদবাবু? আগে হ্যাঁ, কাজ চালাবার পক্ষে তাই যথেষ্ট। শশাঙ্ক উৎফুল্ল স্বরে বললে, আহ, শুনে হাঁপ ছেড়ে বাঁচলুম, আমার যা ভয় হয়েছিল। জয়ন্ত হাসতে হাসতে বললে, মাভৌ, কিন্তু বাকি ছাঁচ জোড়ার দিকে দয়া করে আর নজর দেবেন না। শশাঙ্ক জিভ কেটে বললে, ছি, পাগল, আর আমি ওইদিকে তাকাই? বলে হড়হড় করে চেয়ার টেনে নিয়ে টেবিলের কাছ থেকে 5 হাত তফাতে গিয়ে বসল। কুমুদ বললে, ডিটেকটিভের পক্ষে এমন সুন্দর ছাঁচ পাবার সুযোগ বড় একটা ঘটে ওঠে না। এখানে আমার সৌভাগ্যের কারণ হচ্ছে 3টি। প্রথম, বিষম দুর্যোগ হলেও মাটিকে নরম করে ঘটনার আগেই বৃষ্টি থেমে গেছে। দ্বিতীয়, শশাঙ্কবাবুর বাড়ি থেকে শ্মশানে সরু পথ দিয়েও বড় একটা লোক চলাচল নেই। তৃতীয়, নতুনপুরের শ্মশান নির্জন জায়গা, ঘটনার রাত্রি ও পরদিন সকাল পর্যন্ত সেখানে কেউ মরা পোড়াতে যায়নি। কাজেই পায়ের ছাপগুলো এমন নিখুঁত অবস্থায় পেয়েছি যে ছাপানো গল্পের বইয়ের মতোই তাদের কথা অনায়াসে পাঠ করা যায়। ওই ছাপগুলো না পেলে আমি ধরতেই পারতাম না যে শশাঙ্কবাবুর বাড়ির ভিতরেই সব রহস্য জানে এমন কোনো লোক আছে। শশাঙ্ক বিমর্ষ মুখে ভগ্নস্বরে বললে, আমার দুর্ভাগ্যে দেখছি শেষ নেই। মানিক বললে, কিন্তু পায়ের ছাপ না দেখেই জয়ন্ত সে কথা জানতে পেরেছেন। কুমুদ সবিস্ময়ে বললে, তাই নাকি? জয়ন্ত বললে, আমার দৃঢ় বিশ্বাস শশাঙ্কবাবুর বাড়ির ভিতর থেকেই খুনিকে কেউ দরজা খুলে দিয়েছিল। শশাঙ্ক তেমনি বিমর্ষভাবেই বললে, এ কথা শুনে পর্যন্ত আমার জীবন বিষাক্ত হয়ে উঠেছে, মন সর্বদাই ছ্যাঁত করছে। কুমুদ বললে, কারুর ওপরে আপনার সন্দেহ হয়? শশাঙ্ক বললে, যদিও আমার আসল পরিবার বড় নয়, তবু বাড়িতে আশ্রিত পোষ্য আত্মীয় কর্মচারী দাসদাসী আছে অনেক, হঠাৎ তাদের কার ওপর সন্দেহ করি বলুন? জয়ন্ত বললে, কিন্তু কাল রাতে আমি যখন বাগানে ছিলাম তখন কে একজন লোক লুকিয়ে আমায় অনুসরণ করছিল, আবার আজ সকালে ও বাড়ির সরকার সুরেন আড়ি পেতে মানিকের সঙ্গে আমার কথা শুনছিল। শশাঙ্ক
প্রায় স্তম্ভিতের মতো বললে, হ্যাঁ বলেন কি? এত বড় আস্পর্ধা সুরেনের? কই, এতক্ষণে তো কথা আমাকে বলেননি। দরকার হয়নি তাই বলিনি। শশাঙ্ক ক্রোধে প্রায় অবরুদ্ধ স্বরে বললে, আজকে সুরেনকে আমি তাড়িয়ে দেব, হতভাগা পাজি নিমক হারাম। কুমুদ দাঁড়িয়ে উঠে বলল, আপনি তাড়িয়ে দেবার আগেই সুরেনকে আমি গ্রেপ্তার করব। মানিক বললে, কিন্তু কি প্রমাণে? আড়ি পাতলেই কেউ খুনি সহকারী হয় না। কুমুদ বললে, তা জানি, আইনের কেতাবে আড়ি পাতা একটা অপরাধ বলে গণ্য হয় না, কিন্তু সুরেন যখন লুকিয়ে আপনাদের কথা শুনছিল তখন নিশ্চয়ই তার মনের ভেতরে পাপ আছে। হয়তো তার পায়ের মাপ দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে মিলে যাবে। আপাতত পরীক্ষা করব বলেই গ্রেপ্তার করব। জয়ন্ত রূপোর নস্যদানি বার করে নস্য নিতে নিতে বললে, গ্রেপ্তার করবেন, কিন্তু সে যদি না চম্পট দিয়ে থাকে। কুমুদ বললে, পালাবে? অসম্ভব। শশাঙ্কবাবুর বাড়ির চারিদিকেই পুলিশ পাহারা বসেছে, সেখান থেকে এখন একটা মাছিও আর পালাতে পারবে না। জয়ন্ত আর একটি নস্য নিয়ে বললে, আপনি দেখছি অতি সজাগ ব্যক্তি, আমার সাহায্য আপনার কাছে বাহুল্য মাত্র। চলুন তাহলে শ্রীমান সুরেনের সন্ধানে মহা সমারোহে যাত্রা করা যাক। সুরেনকে গ্রেপ্তার করে কুমুদ এলো জয়ন্ত ও মানিকের কাছে। সুরেন কাঁদছিল। জয়ন্ত বললে, শশাঙ্কবাবু কোথায় গেলেন? কুমুদ বললে, বাড়ির ভেতরে পুজো করতে। তার আবার ওসব বাতিক আছে কিনা? পৃথিবী না উল্টালে ঠিক সময়টিতে পুজোয় তাকে কেউ বাধা দিতে পারবে না। জয়ন্ত বলল, সুরেন, তুমি যে এত শীঘ্র পুলিশের দয়াদৃষ্টিতে পড়বে তা আমি জানতাম না। ভেবেছিলাম কাল পরশু তোমাকে গোটা কয়েক কথা জিজ্ঞাসা করব, কিন্তু কাল পরশু তুমি তো থাকবে থানায় বা হাজতে। এতেও কথাগুলো এখনই জিজ্ঞাসা করব কি? সুরেন কাঁদতে কাঁদতে বললে, আমি নির্দোষ, আমি কিছুই জানি না। কুমুদ ধমক দিয়ে বললে, চুপ কর বলছি। সব বদমাইশি আগে ওই কথাই বলে, তারপর রুলের গুঁতো খেলেই সুর বদলায়। জয়ন্ত বললে, কুমুদবাবু, সুরেনকে নিয়ে একবার আমি পাশের ঘরে যেতে পারি কি? অনায়াসেই, কিন্তু দেখবেন পালায় না যেন। সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এই বলে সুরেনকে নিয়ে জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট 15 পরে আবার তারা ঘরে ফিরে এলো। মানিক লক্ষ্য করলে সুরেনের কান্না বন্ধ হয়েছে এবং জয়ন্ত নিচ্ছে ঘন ঘন নস্য। জয়ন্ত বলল, কুমুদবাবু, আপাতত সুরেনের বিরুদ্ধে তো কোনো কেস নেই। না, তবে কেস তৈরি করতে কতক্ষণ? নাইবা তৈরি করলেন, সুরেনকে ছেড়ে দিন। কুমুদ সবিস্ময়ে বললে, সে কি? আপনি তো বললেন। আমি যা বলেছি মনে আছে, কিন্তু সুরেন আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছে। ওর আর থানায় যাবার দরকার নেই, ওর জন্যে আমি দায়ী রইলাম। ওকে ডাকলেই দেখতে পাবেন। আচ্ছা জয়ন্তবাবু, আপনি কি ওর চোখের জল দেখে ভুলে গেলেন? জয়ন্ত হেঁট হয়ে কুমুদের কানে ফিসফিস করে বললে, ভুলিনি, এটা আমার একটা চাল। ওকে ছেড়ে দিন, আমি বলছি ও পালাবে না। বেশ, তাই হোক। যাও সুরেন, আজ আর তোমাকে থানায় যেতে হবে না। সুরেন মহাবেগে প্রস্থান করল, ব্যাঘ্র দলের মধ্যে থেকে মেষ শাবকের মতো। কুমুদ একটু অসন্তুষ্ট স্বরে বললে, আপনার এ চালের মহিমা বুঝলুম না। জয়ন্ত হাসতে হাসতে বললে, সব জিনিসেরই কি মহিমা সব সময় বোঝা যায়? আমার দেখবার ইচ্ছা ছিল দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে ওর পায়ের মাপ মেলে কিনা। ও তো পালাচ্ছে না, দুদিন পরে মেলালেই বা ক্ষতি কি? অকারণে দেরি করেই বা লাভ কি? দেরি? কিচ্ছু দেরি হবে না মশাই, আমি ভবিষ্যৎবাণী করছি। ঠিক আর দুদিনের মধ্যেই শশাঙ্কবাবুর মনস্কামনা পূর্ণ হবে, অর্থাৎ তাঁর ভাইয়ের হত্যাকারীকে কুমুদবাবু গ্রেপ্তার করবেন। কুমুদ মাথা নেড়ে বললে, না মশাই না, আমি ডিটেকটিভ উপন্যাসের অমানুষিক গোয়েন্দা নই, সেই যাদের কানের পাশ দিয়ে বোঁ করে শত শত গুলি ছুটে যায় কিন্তু গায়ে লাগে না। আপনার পক্ষে ভবিষ্যৎবাণী করা সহজ, কিন্তু অত শীঘ্র তাকে সফল করবার শক্তি আমার হবে না। বেশ, আমার ভবিষ্যৎবাণী না হয় ব্যর্থই হবে, কিন্তু ও কথা রেখে এখন বলুন দেখি, আপনি আর কোনো নতুন তথ্য আবিষ্কার করতে পেরেছেন কি না? নতুন তথ্য? হ্যাঁ, আপনার প্রশ্ন শুনে একটা কথা মনে পড়ে গেল, কিন্তু কথাটা হচ্ছে ভারী অদ্ভুত। কীরকম? আমাদের এলাকায় গেল 1.5 মাসের মধ্যে 3টে খুন হয়েছে।
প্রথম খুনটাও হয় এই নতুনপুরে। হত ব্যক্তির নাম শ্যামাকান্ত বক্সী। তার ব্যবসা ছিল সুদে টাকা খাটানো। দ্বিতীয় খুন হয় পাশের গ্রাম নন্দনপুরে। হত হয় একজন মারোয়াড়ি, তারও ব্যবসা ছিল টাকা লেনদেন করা। তৃতীয়বারে মারা পড়েছেন মৃগাঙ্কবাবু। কিন্তু এর মধ্যে তো অদ্ভুত কিছুই দেখতে পাচ্ছি না। শুনুন, প্রথমত লক্ষ্য করার বিষয় হচ্ছে 3 ব্যক্তিকে গলা টিপে মেরে ফেলা হয়েছে। দ্বিতীয়ত 3 বারেই খুনি কাজ সেরে পালাতে পেরেছে। তৃতীয়ত 3 বারেই খুনের আগের দিন একজন করে মানুষ অদৃশ্য হয়েছে। জয়ন্ত উত্তেজিতভাবে দাঁড়িয়ে উঠে বলল, তার মানে প্রথম খুনের আগের দিন থেকেই নতুনপুরের চাঁড়াল পাড়ার একটি লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় খুনের আগের দিন এখানকার এক গোয়ালা অদৃশ্য হয়েছে, এখনও তো আর সন্ধান মেলেনি। মৃগাঙ্কবাবু যেদিন খুন হন তারও আগের দিন শ্মশান থেকে অন্তর্হিত হয়েছে একজন সন্ন্যাসী। এ কথা তো আপনারাও জানেন। জানি, কিন্তু শশাঙ্কবাবুর বিশ্বাস সত্য হলে মানতে হয় সেই সন্ন্যাসী হয়তো খুনি। সুতরাং তার অন্তর্ধানের একটা যুক্তিসঙ্গত কারণ আছে। অপরাধী পালায় অপরাধের পর, কিন্তু সন্ন্যাসী গা ঢাকা দিয়েছে খুনের আগের দিনে। সন্ন্যাসী তো নতুনপুরের লোক নয়, তাড়িয়ে দেওয়ার পর সে যে এখান থেকে চলে যাবে এটাই তো স্বাভাবিক। হয়তো সে খুনিও নয়। কি জানি, আমার মন যেন বলছে এই 3টে খুনের মধ্যে কি একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রত্যেকবারেই গলা টিপে হত্যা, আর ঘটনা ঠিক আগের দিন একজন করে মানুষের অন্তর্ধান। বড় সন্দেহজনক। মানিক বললে, কিন্তু যারা অদৃশ্য হয়েছে তাদের সঙ্গে হত্যাকারীর কি সম্পর্ক থাকতে পারে? কিছুই বুঝতে পারছি না। এক চাঁড়াল আর এক গোয়ালা অদৃশ্য হয়েছে, কিন্তু তাদের অদৃশ্য হবার কথা নয়। তারা বাসা থেকে অন্য কাজে বেরিয়ে আর ফেরেনি। তাদের আত্মীয়রা আর পুলিশ অনেক খুঁজেও সন্ধান পায়নি। তাদের সঙ্গে 2 ব্যক্তির পরিচয় পর্যন্ত ছিল না। যদি মানুষ চুরি বলি তাহলে প্রশ্ন ওঠে, তাদের মতো গরিব লোককে চুরি করে কার কি লাভ? তারা শিশু নয়, জোয়ান ব্যক্তি। সন্ন্যাসী না হয় চলে গেছে বা পালিয়েছে, কিন্তু তারা কোথায় গেল? জয়ন্তবাবু, প্রায় উপরি উপরি এসব মামলার কিনারা হচ্ছে না বলে আমাদের থানার ভারী দুর্নাম হয়েছে। জয়ন্ত গম্ভীর মুখে ভাবতে ভাবতে বললে, কুমুদবাবু, আপনি ঘটনার ধারাকে আবার অন্যদিকে নিয়ে গেলেন যে। ভেবেছিলাম আপনার সঙ্গে আজ একবার নতুনপুরের শ্মশান পরিদর্শনে যাব, তার হলো না দেখছি। কেন? শ্মশান পরিদর্শন কালকের জন্য তোলা রইল। প্রথম আর দ্বিতীয়বারে যারা খুন আর অদৃশ্য হয়েছে তাদের ঠিকানা দিন দেখি, আমি কিছু খবরাখবর নিয়ে আসি। পুলিশ যেখানে হাল ছেড়ে দিয়েছে এতদিন পরে সেখানে গিয়ে আপনি আর নতুন কি আবিষ্কার করবেন? তবু চেষ্টা করে দেখতে দোষ কি আছে? বেশ, যা ভালো বোঝেন করুন, কিন্তু বলছি এ মাকড়সার জালের কোনোদিনই হদিশ পাবেন না। জবাবে জয়ন্ত কেবল একটুখানি মুচকি হাসল। সন্ধ্যার পর জয়ন্ত বাসায় ফিরে এলো। মানিক বললে, আমাকে সারাদিন একলা ফেলে নিজে তো দিব্যি টহল দিয়ে এলে। আমি গুনছি কড়ি কাঠ আর তুমি টানছো নস্যি। তোমার যত নস্যি তত ফুর্তি। এ মামলাটা হাতে নিয়ে পর্যন্ত তুমি যেন আনন্দে আটখানা হয়ে আছো। এত আনন্দ কেন হে বন্ধু? মামলাটা ছেলে খেলার মতন সহজ বলে। সহজ? আমি তো কোনো থই পাচ্ছি না। সেই জন্যই তোমার নাম মানিক আর আমার নাম জয়ন্ত। আমি যথেষ্ট ভেবে দেখছি। খুনি কে? সে সন্ন্যাসী? কাল রাতে বাগানে যে তোমার পিছু নিয়েছিল সে? সুরেন? না শশাঙ্কবাবুর বাড়ির আর কোনো লোক? না শ্মশানে গিয়ে যে অদৃশ্য হয়েছে সেই ব্যক্তি? সারাদিন ধরে তো তদবির করে এলে, সঠিক কোনো উত্তর পেলে? অপেক্ষা করো, হয়তো কাল উত্তর দিতে পারবো। হয়তো আমার ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না। তুমি চলে যাবার পর কুমুদবাবু আমাকে কি বললেন জানো? কি? কুমুদবাবু বললেন তিনি কাল এ বাড়ির সকলকার পায়ের মাপ নেবেন। তারপর সেই দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে যার পা মিলবে তাকেই তিনি গ্রেপ্তার করবেন। কি অপরাধে? খুনির সহকারী বলে তিনি গ্রেপ্তার করতে পারেন না। পারেন না? না। আসামি বলবে আমি খুনিকে ধরবার জন্যে তার পিছু নিয়েছিলাম, তারপর ধরতে না পেরে ফিরে এসেছি। তাহলে প্রশ্ন ওঠে, পুলিশকে আগে সে কথা জানায়নি কেন? সে বলবে ভয়ে। বুঝেছ মানিক, আইন আছে বটে, কিন্তু আইনেই আইনকে ফাঁকি দেবার উপায়ও আছে।
কুমুদবাবু এত সহজে কেল্লা ফতে করতে পারবেন না। আগে তাকে আবিষ্কার করতে হবে শ্মশান থেকে এসে খুন করে আবার শ্মশানে ফিরে গিয়ে যে অদৃশ্য হয়েছে সে কে। তার পায়ের ছাপের সঙ্গে যার পা মেলে তাকে না ধরতে পারলে কোনো সুবিধাই হবে না। তুমি তার সন্ধান পেয়েছ? এখনো পাইনি। তবু ভবিষ্যৎবাণী করছো যে? হয়তো শ্মশানে গিয়ে কাল তার পাত্তা পাবো। যদি না পাও? আশা হচ্ছে কিছু না কিছু পাবই। মানিক, তুমি জানো না, একে একে আমি অনেক গুপ্ত কথায় আবিষ্কার করেছি। আমি যে ঠিক পথ ধরেছি তাতে আর কোনো সন্দেহ নেই। অগ্রসর হয়েছি অনেকখানি, যদিও পথের শেষে কি আছে সেটা এখনো আমার কাছে অজানা। হয়তো পথের শেষ পাবো ওই শ্মশানে। দেখা যাক কি হয়। সে রাতে যেমন গুমোট তেমনি মশা। মশারি ফেললে আরও গরম হয় এবং মশারি তুললে প্রাণ যায় যায়। জয়ন্ত মহা জ্বালাতন হয়ে বললে, ধ্যাত, মশার সঙ্গে আর লড়তে পারি না। মানিক, তোমার অবস্থা কেমন? ভয়াবহ। শত শত হুলের খোঁচাই সর্বাঙ্গে হয়েছে শত শত ছিদ্র। প্রাণপক্ষীকে আর বুঝি দেহের ভিতরে রাখা যায় না। সেই সব ছিদ্রপথ দিয়ে সে উড়ে যেতে চায়। গরমে ঘেয়ে নিয়ে উঠছি। বাগানে গিয়ে খানিকটা পায়চারি করে আসবে? সাধু প্রস্তাব। সমর্থন করবার জন্যে এই আমি গাত্রোত্থান করলুম। দুই বন্ধুতে ঘরের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো। নিশুতি রাত। কাছে কোথাও পাড়ে, চোবে, দোবে প্রভৃতি নাকে নাকে নানা সুরের বাজনা বাজছে। চারিদিক থেকে তাদের সঙ্গে টক্কর দেবার জন্যে ব্যাঙের দলও বসিয়েছে জলসা। ঝিঝি পোকারাও হার মানতে রাজি নয়। তাদেরও পাড়ায় চলছে ঝিঁঝিরাগিনীর আলাপ। গাছে গাছে বসে পেঁচারাও বলছে, আমরাই বা চুপটি মেরে থাকবো কেন? আলাপ করতে না পারি, প্রলাপই বকব। শোনো। শব্দময়ী রাত্রি, শহুরে রাত তবু খানিকটা স্তব্ধ হয়, কিন্তু পাড়া গেয়ে কিংবা বন্য রাত্রি মৌনব্রত অবলম্বন করতে শেখেনি। বাতাস আজ ধর্মঘট করেছে বলে গাছের দল গোলমাল ভুলে ঘুমিয়ে পড়েছে। কবিদের অত সাধের মর্মধ্বনি গেছে দেশ ছেড়ে পালিয়ে। চাঁদের আলোয় এমন জোর নেই যে আকাশের রং বোঝা যায়। বিরক্ত তারাদের চোখ করছে পিট 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 পিট। জয়ন্ত বললে, চলো পুকুরের দিকে পা চালানো যাক। সেখানে গেলে একটু আধটু ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে। আলো আঁধারি মাখা রহস্যের মধ্যে দিয়ে দুজনে পুকুরের দিকে অগ্রসর হলো। যখন তারা শশাঙ্কবাবুর ঘরের নিচে গিয়ে পড়েছে তখন ওপর থেকে শোনা গেল সুগম্ভীর সুরে মন্ত্র উচ্চারণ। চিন্তায়নি চ তন্নম রক্ষমাং সর্বত সদা দিগম্বরিং করালসং ঘোদং স্রাং ভয়ানকং কর্ণমূলে শবযুগ্মং স্থূলতুঙ্গোপয়োধরাং। মানিক বললে, শশাঙ্কবাবু পুজোয় বসেছেন। দক্ষিণা কালিকার মন্ত্র আওড়ে বোধহয় গুমুটের কবল থেকে নিস্তার পাবার চেষ্টায় আছেন। জয়ন্ত বললে, আমরা যে মন্ত্রতন্ত্র জানি না, জানলে হয়তো আজকের বেয়ারা গুমুটকে জব্দ করে দিতুম দস্তুর মতো। তারা পুকুরের ঘাটে গিয়ে বসলে। সত্যি সেখানটি বেশ ঠান্ডা। খানিক আলোয় খানিক ছায়ায় ভরা জল করছে ঢল ঢল। মাঝে মাঝে আকাশে মেঘ এসে তাদের বুকে ঘনিয়ে তুলেছে অন্ধকার। দুজনে নীরবে বসে রইল অনেকক্ষণ এবং সেখান থেকে শুনতে লাগলো ভক্ত শশাঙ্কবাবুর রসনা মন্ত্রপাঠ করছে ক্রমাগত। বাড়ির কোনো বড় ঘড়ি হঠাৎ ঢং ঢং করে জানিয়ে দিল রাত এখন 3টে। জয়ন্ত বললে, এবার ওঠা যাক মানিক। রাতের পরমায়ু এলো ফুরিয়ে। ঘরের শিকার পলাতক দেখে মশারাও এতক্ষণে বেরিয়ে পড়ে পাড়ে চোবে দোবেদের আস্তানায় গিয়ে হাজির হয়েছে। মানিক বললে, কিন্তু বাঙালিদের সরস দেহের গন্ধ পেরিয়ে নিশ্চয়ই তারা এখনই শুকনো ছাতুর লোভ ত্যাগ করে ছুটে আসবে। আমার ইচ্ছে এখানেই লম্বা হয়ে শুয়ে পড়ি। তা হয় না মানিক, কোথায় এসেছি জানো তো? এখানে আমরা অজাতশত্রু নই, ওঠো। তারা উঠল, কিন্তু ফিরতেই দেখলে কি একজন লোক বাগানের পথ দিয়ে আস্তে আস্তে তাদের সাড়া পেয়ে লম্বা দৌড় মেরে বাগানের তলায় অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বললে, গতিক সুবিধের নয় কেউ? আমাদের দেখে অমন করে পালালো কেন? ওপরে শশাঙ্ক তখনও নিজের মনে ভক্তি ভরে দক্ষিণা কালিকার মন্ত্র আবৃত্তি করছে। মানিক বললে, শশাঙ্কবাবুকে ডাকবো নাকি?
ডাকবার দরকার নেই। ভক্তের পুজোয় বাধা দেওয়া কখনোই উচিত নয়। তবে ওই অন্ধকারের মধ্যে ওখানে গিয়ে আমরা কি ওকে খুঁজে পাবো? ওকে খুঁজতে গেলে ঘর থেকে আমাদের টর্চ নিয়ে আসতে হয়, কিন্তু ততক্ষণে ওরা আজকে লম্বা দেবে। আমাদের কাছে রিভলভার পর্যন্ত নেই। এখন কি করা যায় বলো দেখি? কুইক মার্চ করো, যেন আমরা ওকে দেখতে পাইনি। ঘরে পৌঁছে আপাতত নিদ্রা দেবীর আরাধনা, তারপর কাল সকালে উঠে কর্তব্য স্থির করা যাবে। তারা দ্রুত পদে ঘরের দিকে এগুতে লাগলো। লোকটাকে আর দেখা গেল না। তাদের ঘর যেদিকে সেদিকের দালানে উঠবার সিঁড়ির সামনে গিয়ে জয়ন্ত বললে, আমরা যখন ঘর থেকে বেরোই তখন এখানে এ বাক্সটা ছিল না তো? মানিক বললে, হয়তো ছিল, হয়তো ছিল না, অত আমি লক্ষ্য করিনি। জয়ন্ত বাক্সটা নেড়ে চেড়ে পরীক্ষা করতে লাগলো। গোয়েন্দার সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে দৃষ্টিকে সজাগ রাখা সর্বদা। অন্যমনস্ক গোয়েন্দা গাধার চেয়েও নিচু দরের জীব। বাক্সটা সাধারণ প্যাকিং কেসের মতন দেখতে। তার দরজাটা টেনে তুলে ভেতরে আঘ্রাণ নিয়ে জয়ন্ত বললে, বিশ্রী বুনো বুনো গন্ধ বেরোচ্ছে। মানিক, এর ভেতরে কোনো জানোয়ার ছিল? এখন তো নেই। না, কিন্তু সে গেল কোথায়? বাক্সটা এখানে ছিল না, কোত্থেকে এলো? এর মধ্যে যে জন্তু ছিল সে কোথায় গেল? চুলোই। জয়ন্ত, মিছে মাথা ঘামাও কেন? চলো, আমার ঘুম পেয়েছে। কি ঘুম মানিক? অনন্ত ঘুম নয় তো? মানিক, পৃথিবী এখন ঘুমোচ্ছে, এমন সময়ে আমাদের ঘরের ঠিক সামনে কেন এই বাক্সের আবির্ভাব? বাগানে এইমাত্র যে লোকটা আমাদের দেখে পালিয়ে গেল সে কে? বাক্সের ভেতরের জানোয়ার বাইরে গেছে, আর 5-6 হাত তফাতে আমাদের ঘরের জানালা ছিল খোলা। আমাদের দেখে খুশি নয় এ বাড়িতে এমন সব লোকের অভাব নেই। ভেবে দেখো মানিক, ভালো করে ভেবে দেখো। ভাবছি। 2 আর 2 কত হয়? 4। এতএব আজ রাত্রে জয়ন্তর ও মানিকের গৃহপ্রবেশ নিষেধ। ঘরে আলো জ্বালা নেই। অন্ধকারে হয়তো ওখানে অনন্ত নিদ্রা আমাদের জন্য অপেক্ষা করছে। এতএব সকাল না হওয়া পর্যন্ত উদ্যান ভ্রমণই প্রশস্ত। আমার আর ঘুম পাচ্ছে না জয়ন্ত। অপরাধীদের ওপরে নিয়তির কি অভিশাপ আছে জানি না, খুব মাথা খাটিয়ে গুছিয়ে কাজ করেও প্রায়ই তারা শেষ রক্ষা করতে পারে না। এই জন্যই তারা মরে। দেখো না, খালি বাক্সটা এমন চোখের সামনে ফেলে রেখে যাবার কি দরকার ছিল? পরদিন সকালে বিছানার ওপরে এবং খাটের তলায় আবিষ্কৃত হলো মস্ত মস্ত দুটো কেউটে সাপ। কিন্তু ছোবল মারবার আগেই রিভলভারের গুলিতে তাদের উদ্যত ফণা ছিন্ন ভিন্ন হয়ে গেল। বেলা আরেকটু বাড়লে পর কুমুদ এসে হাজির। সমস্ত শুনে এবং মরা সাপ দুটো সচক্ষে দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে রইল। তারপর বললে, আপনাদের আর এখানে থাকা উচিত নয়। জয়ন্ত হাসি মুখে বললে, আমাদের তো আর বেশিক্ষণ এখানে থাকবার প্রয়োজন হবে না। আমার ভবিষ্যৎবাণী মনে আছে তো? কালকের মধ্যেই আপনি খুনিকে গ্রেপ্তার করবেন। ঠাট্টা করে আমাকে আর লজ্জা দেবেন না জয়ন্তবাবু। আমার এলাকায় 3-3টে খুনি পলাতক। তাদের একজন আবার আমাদের কাছে কাছে থেকে নতুন খুন করবার চেষ্টায় আছে, আর আমি কিছুই করতে পারছি না। হ্যাঁ, ভালো কথা, শশাঙ্কবাবুকে সমস্ত বলেছেন? না। মিছে তাকে ব্যস্ত করে লাভ কি? কাল রাতে বাগানে যাকে দেখেছিলেন সে সুরেন নয় তো? দূর থেকে চিনতে পারিনি, সুরেন হলেও হতে পারে। সে কাপুরুষ আর নির্বোধ দুই। ও শ্রেণীর লোক ভয় পেলে সব করতে পারে। আর আপনি তাকেই ছেড়ে দিলেন। না জয়ন্তবাবু, আর আমি আপনার কথা শুনছি না। আজ এখনই সুরেনকে গ্রেপ্তার করব। আজকে দিনটাও দয়া করে অপেক্ষা করুন। এখন আগে আমাকে একবার শ্মশানটা দেখিয়ে আনুন দেখি। মিথ্যেই সেখানে যাওয়া। সেখানে গিয়ে দেখবেন খালি কতকগুলো ভাঙা হাঁড়ি, 2-4 টুকরো হাড় আর ছায়ের গাদা। পদচিহ্নগুলো পর্যন্ত আর নেই। তবু একবার যাব। যে পথ দিয়ে এক্ষুনি গিয়েছিল সেই পথ দিয়েই আমি যাব। চলো মানিক। কুমুদবাবু, আপনি জঞ্চারেক পাহারাওয়ালা সঙ্গে নেবেন? কেন? সাবধানের মার নেই। যা বলেছেন, যেসব কাণ্ড হচ্ছে। আসুন, আমরা খিড়কির দরজা দিয়ে বেরিয়ে শ্মশানের পথ ধরব। বাগান দিয়ে সকলে খিড়কির দরজার দিকে যাচ্ছে। হঠাৎ শশাঙ্ক তাদের দেখতে পেলে ওপরের জানালা থেকে মুখ বাড়িয়ে বললে, এ কি ব্যাপার? সকলে মিলে দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে? মানিক বললে, শ্মশান ভ্রমণে। হ্যাঁ, বেড়াবার মতো জায়গা বটে। আমিও আপনাদের সঙ্গী হব নাকি? স্বচ্ছন্দে। মিনিট 2 পরেই শশাঙ্ক তাদের দলে এসে জুটল।
তখন সে বোধহয় সবে পুজো সেরে উঠেছে, কারণ তার পরনে গরদের ধুতি চাদর, কপালে রক্তচন্দনের ফোঁটা। সেই পোশাকেই শশাঙ্ক শ্মশানের পথ ধরলে। মানিক বললে, কাল অত রাত পর্যন্ত দক্ষিণা কালিকার পুজোর মন্ত্র আওড়েও আপনার আশা মেটেনি? এর মধ্যে আবার আরেক দফা পুজো সারা হয়ে গেল। কি আশ্চর্য! রাত্রের কথা আপনি কি করে জানলেন? কাল যা গুমট গেছে, আমি আর জয়ন্ত বাগানে বেড়াতে বেড়াতে আপনার গলা শুনতে পেয়েছি। শশাঙ্ক লজ্জিতভাবে বললে, অসার সংসারে একটু আধটু মায়ের নাম করি, ওর উপরে আর দৃষ্টি দেবেন না। কুমুদ বললে, আপনি পুণ্যাত্মা, তাই পরলোকের পথ আবিষ্কার করেছেন। আমরা হচ্ছি মহাপাপিষ্ঠ, দিনরাত কেবল মায়াকেই আঁকড়ে পড়ে আছি। জয়ন্ত বললে, শশাঙ্কবাবুও মায়ার ভক্ত, তবে শুধু মায়া নয়, মহামায়া। তারা শ্মশানের পথে এসে পড়ল। পথ চওড়ায় পুরো 4 হাতও হবে না বোধ হয়। কখনো ছোট ছোট মাঠের ওপর দিয়ে, কখনো কাঁটা জঙ্গলের ভেতর দিয়ে, এবং কখনো বা বাঁশবনের পাশ দিয়ে সেই পথ এঁকে বেঁকে গিয়ে প্রায় মাইলখানেক পরে শ্মশানে গিয়ে শেষ হয়েছে। এ পথটা হচ্ছে শশাঙ্কবাবুদের নিজস্ব ব্যবহারের জন্যে। এর ধারে হাট বাজার বা বাড়িঘর নেই, কাজেই এখানে বড় একটা পথিকের দেখা পাওয়া যায় না। নতুনপুরের লোক শ্মশানে যায় বড় রাজপথ দিয়ে। কুমুদ আঙুল দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বললে, ঘটনার পর 3-4 বার বৃষ্টি হওয়াতে পদচিহ্নগুলো অনেক জায়গাতেই লুপ্ত হয়ে গেছে বটে, কিন্তু ওই দেখুন, মাঝে মাঝে অস্পষ্ট ছাপ এখনো দেখা যাচ্ছে। বৃষ্টি না হলে কঠিন কাদার ওপরে ছাপগুলো আরও সুস্পষ্ট থাকত। ঘটনার পর পুলিশের লোক ছাড়া আর কেউ বোধহয় এ পথে আসেনি। এ পথে লোক না চলার আরও একটা কারণ আছে। অনেকের বিশ্বাস এটা হচ্ছে ভুতুড়ে পথ। রাত্রে এখানে যারা দেখা দেয় তারা মানুষ নয়। পথটা মাঝে মাঝে জলার পাশ দিয়ে গেছে, তাই আলেয়া জলে, সেজন্যই এই কুসংস্কার আর কি। শশাঙ্ক বললে, কেবল তাই নয়, কোনো কোনো ডানপিটে লোক রাত্রে এই পথে এসে আর বাড়িতে ফেরেনি। কুমুদ বললে, তাই নাকি? তাদের মৃতদেহ এই পথে পাওয়া গিয়েছে? শশাঙ্ক গম্ভীর স্বরে বললে, না, তাদের মৃতদেহ আর পাওয়া যায়নি। কুমুদ সচমকে বললে, পাওয়া যায়নি মানে? দেহশুদ্ধ লোকগুলোর প্রাণ কি পঞ্চভূতেই বিলীন হয়ে গেল? শশাঙ্ক তেমনি গম্ভীর স্বরে বললে, কি হলো, কোথায় গেল কেউ জানে না, তবে তারা যে আর বাড়িতে ফেরেনি বা তাদের দেহ যে আর পাওয়া যায়নি, এটা সত্যি কথা। কুমুদ যেন নিজের মনে মনে বললে, তাহলে এই অঞ্চলে মানুষের অদৃশ্য হওয়া দেখছি খুবই সাধারণ ঘটনা। মানুষের পর মানুষ অদৃশ্য হয়, পুলিশও তাদের খুঁজে পায় না। যেন একটু ব্যঙ্গের স্বরেই শশাঙ্ক প্রতিধ্বনি করে বললে, না, পুলিশও তাদের খুঁজে পায় না। কুমুদবাবু, আপনি 2 দিন তো এখানে এসেছেন, আপনি কেমন করে জানবেন? কিন্তু আমরা সকলেই জানি আর বিশ্বাস করি, শ্মশানের এই পথটা হয়েছে অনেকের পক্ষে মহাপ্রস্থানের পথ। যাক ও কথা, এই আমরা শ্মশানে এসে পড়েছি। ছোট শ্মশান। একদিকে কালভৈরবের ছোট একটি পুরানো মন্দির ছাড়া আর কোনো ঘর নেই। পাশে একটা পুকুর, তার ঘাট ভাঙা, জল নোংরা। শ্মশানের দুদিকে রয়েছে দুর্ভেদ্য অরণ্য। চিতার কাঠ কাটবার সময় ছাড়া মানুষ তার কাছে যায় না, এবং তার ভিতরে প্রবেশ করবার কোনো রকম পথই দেখা গেল না। জয়ন্ত একলা চারিদিকটা একবার ঘুরে এলো। কুমুদ বললে, আমি কি ভুল বলেছি জয়ন্তবাবু? দেখছেন তো, এখানে এসে আপনার কোনোই লাভ হবে না। জয়ন্ত সে কথা কানে না তুলে বললে, প্রথম ব্যক্তির অর্থাৎ খুনির পায়ের দাগ কোথায় গিয়ে শেষ হয়েছিল? কুমুদ অগ্রসর হয়ে এক জায়গায় দাঁড়িয়ে বলল, এইখানে। জয়ন্ত দেখলে তার পরেই রয়েছে ছোট একটা জঙ্গল, কাঁটা গাছে ভরা। সে বললে, এ জঙ্গলে মানুষ ঢুকতে পারে শশাঙ্কবাবু? শশাঙ্ক জোরে মাথা নেড়ে বললে, অসম্ভব। যদি ঢোকে? কাঁটা গাছে সর্বাঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু খুনের পরে মানুষ হয় মরিয়া। খুনি যদি আহত হয়েও ওর মধ্যে ঢুকে বেরিয়ে গিয়ে থাকে? শশাঙ্কের চেয়ে জোরে মাথা নেড়ে কুমুদ বলল, তা সে যায়নি জয়ন্তবাবু, তা সে যায়নি। ও সন্দেহ আমারও মনে আছে। জঙ্গলটা চারিদিকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও একটাও পায়ের দাগ দেখতে পাইনি। খুনি যদি শ্মশানের অন্য কোনো দিক দিয়ে বেরিয়ে গিয়ে থাকে? পায়ের দাগ সে কথা বলে না। শ্মশানের আর কোথাও তার পদচিহ্ন নেই। যেখানে তার পায়ের দাগ শেষ হয়েছে, দ্বিতীয় ব্যক্তিও সেখানে গিয়ে দাঁড়িয়েছিল,
কিন্তু তারপর সে যে ফিরে শ্মশান থেকে বেরিয়ে শশাঙ্কবাবুর বাড়ির দিকে গিয়েছে, পায়ের দাগ দেখে ধরতে পেরেছি। জয়ন্ত কোনো জবাব না দিয়ে হঠাৎ কি যেন দেখে জঙ্গলের দিকে এগিয়ে গেল। পকেট থেকে রূপোর নস্যদানি বার করলে, এক টিপ নস্য নিয়ে বললে, নস্যি খুব ভালো জিনিস কুমুদবাবু, মাথা সাফ হয়, এক টিপ নেবেন নাকি? না ধন্যবাদ। আর আমাদের এখানে কোনো কাজ আছে? আপনি ঠিক বলেছেন, খুনি শেষ পদচিহ্ন ফেলেছিল এইখানেই। আপনার দৃষ্টির তীক্ষ্ণতা স্বীকার না করে উপায় নেই, কিন্তু কেবল দৃষ্টির তীক্ষ্ণতাই সব নয়, তারপরেও আর একটা শক্তি না থাকলে চলে না। কি শক্তি? মস্তিষ্ক চালানোর শক্তি। সে শক্তিকে আপনি কখনো কাজে লাগাননি। কিঞ্চিত অসন্তুষ্ট স্বরে কুমুদ বললে, কেন? মানুষ কর্পূর নয়, উবে যায় না। সে মাটির ওপরে দাগ ফেলে চলতে বাধ্য, তার ডানা নেই যে উড়ে পালাবে। মাথা চুলকোতে চুলকোতে কুমুদ বলল, আমিও সে কথা জানি জয়ন্তবাবু, কিন্তু এখানে কোনো কিন্তু নেই। খুনি যখন বেরিয়ে যায়নি তখন সে শ্মশানে আছে। এখনো? এখনো? কি বলছেন? ঠিক বলছি, ওই দেখুন। জয়ন্ত জঙ্গলের এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করলে। ওখানে বুনো ঝোপের তলায় লোহার ডান্ডার মতো কি যেন দেখা যাচ্ছে না? হ্যাঁ, বোধহয় শাবল। কুমুদ হাত বাড়িয়ে সেটা টানতে কিসের শব্দ হলো, লোহায় লোহায় ঠোকাঠুকির শব্দ। জয়ন্ত বললে, বোধহয় ওখানে কোদালও আছে। সত্য। কুমুদ হস্তচালনা করে একটা কোদালও বার করলে, বললে, এর অর্থ কি? অর্থ অত্যন্ত স্পষ্ট, খুনি এখনো এখান থেকে পালাতে পারেনি। সে কি জঙ্গলে লুকিয়ে আছে? পাগল, সে ঠিক আমার পায়ের তলায় মাটির ভেতরে লুকিয়ে আছে, দেখছেন না? আশেপাশের জমিতে ঘাস রয়েছে, কেবল এইটুকু জায়গাতেই নেই। কুমুদ এক মুহূর্ত কি ভাবলে, তারপর হঠাৎ লাফ মেরে দুহাতে জয়ন্তর দুখানা হাত চেপে ধরে উচ্ছ্বসিত স্বরে বললে, জয়ন্তবাবু, জয়ন্তবাবু, স্বীকার করছি, গোয়েন্দাগিরিতে আপনার কাছে আমি শিশু। আপনি এত সহজে যে সত্য আবিষ্কার করলেন, তার জন্য এত দিন ধরে আমরা অন্ধের মতো অন্ধকার হাতড়ে বেড়াচ্ছিলাম। ঠিক ঠিক, জমির এই অবস্থা, এই শাবল আর কোদাল দেখে সব বোঝা যাচ্ছে। খুনিকে কেউ খুন করে এখানে পুঁতে রেখেছে, তাই সে শ্মশান থেকে বেরুতে পারেনি। তাহলে দ্বিতীয় ব্যক্তি খুনির বন্ধু নয়, শত্রু? তাই তো মনে হচ্ছে। সে কে? সুরেন? না, অন্য কেউ। তার পায়ের মাপ আপনার কাছে আছে, সুতরাং প্রমাণের অভাব হবে না। তাকে আপনি জানেন? জানি বই কি। ওই যিনি শ্মশানের পথ দিয়ে দৌড় মেরেছেন রেসের ঘোড়ার মতো, উনি তো শশাঙ্কবাবু। উনি অত ছুটছেন কেন? পাছে আপনি ওর পায়ের মাপ নেন। হ্যাঁ, কি বলেন কি? আপনি কি অসম্ভবকেও সম্ভব করতে পারেন? আপনি কি জাদুকর? সে পায়, শিগগির ওই বাবুর পিছনে ছোট, ও যেন পালাতে না পারে। ওকে ধরে আনো। কিন্তু কিন্তু এ বিশ্বাস হচ্ছে না। তবে অসম্ভবই বা কি? রাগ সামলাতে না পেরে খুনিকে খুন করে উনি প্রতিশোধ নিয়েছেন। জয়ন্ত মাথা নেড়ে বললে, কিন্তু হয়তো উনি অতটা সাধুও নন। আমার বিশ্বাস খুনিকে উনি নিজের ভাইয়ের পিছনে লেলিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আসল ব্যাপার নিয়ে পরে মাথা ঘামানো যাবে, আগে তো এখানকার মাটি খুঁড়ে দেখা যাক। জয়ন্ত শাবল নিয়ে মাটি খুঁড়তে লাগলো এবং কুমুদ কোদাল নিয়ে মাটি তুলতে লাগলো। মাটি বেশ আলগায় ছিল, বেশিক্ষণ পরিশ্রম করতে হলো না। প্রথমেই দেখা গেল মানুষের দুখানা বিবর্ণ ও স্ফীত পা। মানিক নাকে কাপড় চাপা দিয়ে পিছিয়ে আস্তে আস্তে ঘৃণা ভরে বলে উঠল, জয়ন্ত, তুমি কি করে বিকট গন্ধ সহ্য করছো? প্রমাণ তো পেলে, এখন উঠে এসো। মুদ্রা ফরাস ডেকে এনে মরাটাকে বের করো। জয়ন্ত শাবলটা ফেলে দিয়ে বললে, হ্যাঁ কুমুদবাবু, এ গন্ধ সহ্য করা অসম্ভব। মুদ্রা ফরাসদের খবর দিন। একজন জমাদারও কুমুদের সঙ্গে এসেছিল। সে তখনই গিয়ে 4 জন মুদ্রা ফরাস ডেকে আনলো। যে মৃতদেহটা তারা ওপরে টেনে তুললে পচে ফুলে তা হয়ে উঠেছিল বিভৎস। মাথায় তার লম্বা চুল, শরীরের স্থানে স্থানে এখনো দেখা যাচ্ছে সিঁদুরের ও রক্তচন্দনের চিহ্ন, এবং গলায় ঝুলছে তখনও শুকনো জবা ফুলের মালা। কুমুদ বললে, এই বোধহয় সে খুনি সন্ন্যাসী, কিন্তু এমনভাবে রক্তচন্দন সিঁদুর মেখে আর জবার মালা পরে কেউ কখনো খুন করতে যায়? মুদ্রা ফরাসরা সবিস্ময়ে জানালে, গর্তের মধ্যে আরও 2টো লাশ আছে। কুমুদ যেন আকাশ থেকে পড়ে বললি, বলিস কি রে? জয়ন্তর মুখ বিষম গম্ভীর হয়ে উঠল।
এবারে যে দুটো দেহাবশেষ বেরোলো তাদের অবস্থা অভাবিত রূপে ভয়ানক। একটা তো একেবারে কঙ্কালে পরিণত হয়েছে, আর একটা কঙ্কালের স্থানে স্থানে কিছু কিছু গলিত মাংস লেগে আছে এইমাত্র। কুমুদ হতভম্বের মতো বললে, এই দুটো কাদের শেষ চিহ্ন? কে এদের খুন করলে? জয়ন্ত বললে, খুনি যে শশাঙ্ক তাতে আর সন্দেহ নেই, তবে এরা যে কারা সেটা ঠিক করে বলা শক্ত। এদের এখানে দেখব বলে আমি আশা করিনি। মানিক বললে, কুমুদবাবু, আপনার এলাকা থেকে আরও দুজন লোক অদৃশ্য হয়েছে বলেছিলেন না? এরা তারা নয় তো? তা কি করে হবে? তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক কি? জয়ন্ত চিন্তিতভাবে বললে, তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক আছে কিনা জানি না, তবে তাদের অদৃশ্য হওয়ার পরেই শ্যামাকান্ত বক্সী আর এক মারোয়ারি খুন হয়, যাদের টাকা লেনদেনের ব্যবসা ছিল। আমি খোঁজ নিয়ে জেনেছি তাদের দুজনের কাছে শশাঙ্ক প্রচুর টাকা ধার করেছিল। কুমুদ যেন আপন মনে বললে, তিনটে খুন একরকম, হত্যা করা হয়েছে গলা টিপে। তিনবারে খুনের আগের দিনে একজন করে লোক গুম হয়। এখানেও একত্রে পাওয়া গেল তিনটে লাশ। জয়ন্তবাবু, আমার মাথা গুলিয়ে যাচ্ছে, যুক্তি খেয়ে হারিয়ে ফেলছে। এ কি রহস্য? মানিক বললে, জয়ন্ত, আমি তোমাকে জানি তুমি অস্বাভাবিক বা অলৌকিক কিছু মানতে চাও না, কিন্তু এখানে যেন কোনো অপার্থিব রহস্য আছে বলে মনে হচ্ছে। অন্তত সেইটুকু অস্বাভাবিকতাকে মেনে নিলে সমস্ত ব্যাপারটা যেন স্বাভাবিক হয়ে আসে। জয়ন্ত ঠিক সেই রকম কিছু ভাবছিল কিনা প্রকাশ করলে না, কেবল বললে, তোমার কি মনে হয় মানিক? শশাঙ্ক যে তান্ত্রিক কুমুদবাবু তা বোধহয় জানেন। আপনি কি বলতে চান তা জানি না মানিকবাবু, তবে আমি কানা ঘুষোয় শুনেছি শশাঙ্ক নাকি প্রায়ই গভীর রাতে একলা শ্মশানে এসে পুজো টুজো করত, কিন্তু এসব শোনা কথা নিয়ে আমি কোনোদিনই মাথা ঘামাইনি। মানিক বললে, মন্ত্রগুণে মরা যে জ্যান্ত হয়, শশাঙ্কবাবু পরশু রাতে আমাদের কাছে সেই প্রসঙ্গ তুলেছিলেন। আমার বিশ্বাস তিনি নিজেও ছিলেন সব সাধক। জয়ন্ত অধীশ্বরে বললে, বেশ তো, তার সঙ্গে এসব ব্যাপারের সম্পর্ক কি? তন্ত্রোক্ত সব সাধকদের কথা নিশ্চয়ই তুমি পড়ে দেখেছ। বিশ্বাস করো আর না করো, কিন্তু নানা তন্ত্রে স্পষ্ট লেখা আছে সব সাধকরা অপঘাতে মরা সবকে বাঁচাতে পারে, আর নানা রকম অলৌকিক উপায়ে ঘটনাস্থলে হাজির না হয়েও, অর্থাৎ দূরে বসে শত্রু বধ করতে পারে। বেশ, তারপর? ধরো আমি যেন শশাঙ্ক, আমি জন কয় শত্রু নিপাত করতে চাই। একবারে একজনকে নিয়ে পড়লুম। আগে এমন একজন গরিব বা ভবঘুরে লোক বেছে নিলুম যারা অদৃশ্য হলেও খুব বেশি গোলমাল হবে না। প্রথমবারে নির্বাচন করলুম এক গরিব চাঁড়ালকে, যারা সব সাধক তাদের কাছে মরা খুব প্রিয়। চাঁড়ালকে ভুলিয়ে গোপন স্থানে নিয়ে গিয়ে হত্যা করলুম। তারপর শ্মশান অতি নির্জন, সবকে রাত্রে এখানে এনে মন্ত্র প্রভাবে করলুম জীবন্ত। তারপর তাকে পাঠিয়ে দিলুম শত্রু সংহার করবার জন্যে। ঘটনার সময়ে যদি কেউ তাকে দেখে ফেলে তাহলেও আমার ভয় নেই, আমি আছি শ্মশানে বসে। সব ফিরে এলে পর মন্ত্র প্রভাবেই তার জীবন হরণ করলুম। তারপর শ্মশানের মধ্যেই একটা বিশেষ জায়গা বেছে নিয়ে সবকে পুঁতে ফেললুম। এইভাবে বারে বারে আমি দিলুম 3 শত্রুকে জমের বাড়িতে পাঠিয়ে। অবশ্য সঙ্গে সঙ্গে আমার হাতে প্রাণ গেল আরও 3 বেচারি গরিবের। মানিক, তুমি কি আমাকে এসব বিশ্বাস করতে বলো? জানি তুমি বিশ্বাস করবে না, তবু তুমি বা আমি যা কুসংস্কার বলে মনে করি সেই দিক দিয়েও এই রহস্যটার একটা অস্বাভাবিক কিন্তু সঙ্গত কারণ খোঁজবার চেষ্টা করছি। দেখো, কুমুদবাবু বলেছেন একজন চাঁড়ালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর দেখো, সন্ন্যাসীর যে লাশ পাওয়া গেছে তাকে রক্তচন্দন মাখিয়ে জবার মালা পরিয়ে পুজো করা হয়েছিল, তা স্পষ্টই দেখা যাচ্ছে। কে না জানে সব সাধকরা এমনিভাবে মরা পুজো করে। অন্য দুটো মরাকেও ওইভাবে পুজো করা হয়েছিল নিশ্চয়ই, কিন্তু তাদের পচা মাংসের সঙ্গে পুজোর চিহ্নগুলো নষ্ট হয়ে গেছে। তারপর দেখো, শশাঙ্ক তান্ত্রিক, তার ঘরে সাজানো মরার মাথা, আর মরা যে মন্ত্রে জ্যান্ত হয় এ নিয়ে আমাদের সঙ্গে তর্কও করেছে। রাত্রে শ্মশানে গিয়ে তার যে পুজো করার অভ্যাস আছে তাও শোনা যাচ্ছে। জয়ন্ত, এসবের কি অর্থ তুমি করতে চাও?
জয়ন্ত কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল বিরক্তভাবে। কুমুদ বললে, দেখুন, ঝাড়ফুঁক, মারণ, উচাটন, সব সাধারণ প্রেতত্ব, আইন এসব মানে না। সুতরাং আইনের দিক দিয়ে এসব প্রমাণ বলেই গণ্য নয়। কিন্তু অলৌকিক হলেও আপনি যা বললেন তার মধ্যে যুক্তি পাওয়া যায়। নইলে অদ্ভুত এই 3 ব্যক্তির একইভাবে মৃত্যু, অদ্ভুত এই 3 ব্যক্তির ঘটনার আগের দিনে অদৃশ্য হওয়া, আর অদ্ভুত এই 3 মৃতদেহের একই স্থানে আবিষ্কার, এসবের মধ্যে কোনো যুক্তিসঙ্গত সম্পর্ক পাওয়া যায় না। জয়ন্ত হঠাৎ উচ্চস্বরে হাস্য করে বলে উঠল, ওসব আজগুবি যুক্তির কোনো ধার আমি ধারি না। কেন যে এখানে 3-3টে দেহ বা কঙ্কাল পাওয়া গেল তা নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, সত্যিকার গোয়েন্দারূপে আমি হত মৃগাঙ্ক আর হত্যাকারীকে কেমন করে আবিষ্কার করেছি তার আইনসম্মত ইতিহাসের উল্লেখ করতে পারি, শুনুন। জয়ন্ত বলতে লাগল, কুমুদবাবু, মানিক, ডিটেকটিভের প্রথম কর্তব্য হচ্ছে সকলকে সন্দেহ করা। ডিটেকটিভের উচিত বিনা প্রমাণে, বিনা বিচারে কিছুই সত্য বলে গ্রহণ না করা। শশাঙ্ক খুনিকে ধরবার জন্য খুব বেশি জিদ দেখিয়েছিল বটে, কিন্তু তবু গোড়া থেকে আমি তার উপর সন্দেহ করেছিল। এই জিদ দেখিয়ে তলে তলে সে আমাদের বিপথে চালনা করতে চেয়েছিল। অকারণে কেউ কাউকে খুন করে না, প্রত্যেক খুনের মধ্যে একটা উদ্দেশ্য থাকে। শশাঙ্ক আমাদের সন্দেহকে সন্ন্যাসীর দিকে চালনা করবার চেষ্টায় ছিল বটে, কিন্তু সে চেষ্টা আমার কাছে সফল হয়নি। সত্য, মৃগাঙ্কের ওপরে সন্ন্যাসীর রাগ ছিল। মার খেলে কার না রাগ হয়, কিন্তু কোথাকার এক ভবঘুরে সহায় সম্পদহীন সন্ন্যাসী, মার খেয়েও সে যে মৃগাঙ্কের মতো প্রতাপশালী এক জমিদারের বাড়িতে একা ঢুকে তাকে হত্যা করতে সাহস করবে, এ কথা সহজে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। তার উপরে সে বিদেশি, শশাঙ্কদের বাড়ির পথঘাট জানবে কেমন করে? তাই প্রথমে আমি সন্ন্যাসীকে সন্দেহ করিনি, তবে পরে করেছিলাম, আর তার কারণও পরে বলবো। যখন শুনলাম মৃগাঙ্কের মৃত্যুর পর তার বিষয় সম্পত্তির উত্তরাধিকারী হবে শশাঙ্ক, তখন তাকেই আমি সন্দেহ না করে পারিনি। প্রত্যেক হত্যাকারী নিজেকে অতিরিক্ত চালাক বলে মনে করে। কেউ কেউ ভাবে পুলিশকে সাহায্য করলে তাদের আর কেউ সন্দেহ করতে পারবে না, কেননা তারা জানে তাদের বিরুদ্ধে কোনোই প্রমাণ নেই। ঘটনাস্থল পরিদর্শন করে বেশ বুঝতে পারলাম, হাতে নাতে যেই খুন করে থাকুক, বাড়ির কোনো লোকই ভেতর থেকে দরজা হত্যাকারীকে পথ দেখিয়ে এনেছে, আর ঘটনার পর দরজা বন্ধ করে সকলের চোখে ধুলো দেবার চেষ্টা করেছে। সন্ন্যাসী যদি রাগের মাথায় মৃগাঙ্ককে একলা খুন করে সরে পড়তো, তাহলে বাড়ির দরজা খোলাই থাকত। পুলিশের চোখে এ রহস্যটা ধরা পড়েনি বটে, কিন্তু পদচিহ্ন দেখে তারাও বুঝতে পেরেছিল বাড়ির ভেতরে এমন কোনো লোক আছে যে খুনির বন্ধু হতে পারে, অন্তত খুনির কথা জানে। শশাঙ্কের ঘরে ঢুকে আর একটা সন্দেহজনক প্রমাণ আমার দৃষ্টি আকর্ষণ করলো, সেটা হচ্ছে একটা কাদা মাখা জামা, অর্থাৎ কোট। শশাঙ্ক বললে বটে ব্যস্ত হয়ে ছুটাছুটি করবার সময় কাদায় আছাড় খেয়ে তার জামার ওপর কাদা লেগেছে, কিন্তু তার ওজোরে আমি ভুলিনি। সাধারণত কাদায় আছাড় খেলে মানুষের জামা কাপড়ের একদিকটাই হয় বেশি কর্দমাক্ত, কিন্তু এই কোটটার চারিদিকেই ছিল কাদা, বিশেষ করে হাত দুটো ছিল পুরো কাদায় যেন বারংবার চোবানো, তার উপরে আবার ঘাসের কুচিও লেগেছিল। দেখলে মনে হয় এই জামার মালিক যেন বৃষ্টির দিনে মাঠে ময়দানে ভিজে জমি খুঁড়ে গর্তে হাত ঢুকিয়ে মাটি তুলেছে। তখন ও ব্যাপারটার কারণ খুঁজে পায়নি বটে, কিন্তু মনে একটা খটকা লেগে রইল। ইতিমধ্যে আরও 2-1টা ছোট ঘটনা আমার লক্ষ্যকে একটু বিক্ষিপ্ত করে দিল। যে রাত্রে শশাঙ্কের বাড়ি পরিদর্শন করি, লুকিয়ে কি আমার পিছু নেয়, তারপর আমার ঘরে আড়ি পাততে গিয়ে সুরেন ধরা পড়ে। এই দুটি কারণে শশাঙ্কের ওপর থেকে আমার সন্দেহের মূল খানিকটা আলগা হয়ে গেল। ভাবলুম শশাঙ্ক নয়, তার বাড়ির অন্য কোনো লোক বা কর্মচারী হয়তো খুনের ব্যাপারে জড়িত আছে, খুনিকে সাহায্য করেছে। কিন্তু সুরেনকে ভালো করে পর্যবেক্ষণ করে মনে হলো লোকটা বোকা আর ভীরু, এমন একটা ভয়াবহ অপরাধের পক্ষে সম্পূর্ণ অযোগ্য। নিশ্চয়ই সে অন্য মস্তিষ্কের দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু কার মস্তিষ্ক? তার উপরে প্রভুত্ব আছে এমন কেউ। এখানে তার প্রভু হচ্ছে শশাঙ্ক। মনিবের কথা শুনতে সে বাধ্য। কিছুক্ষণ পরেই আমার সে সন্দেহ পাকা হলো, যথাস্থানে তা বলছি। তারপর আর এক কাণ্ড।
কুমুদবাবু যাকে খুনির শত্রু বা মিত্র বলে সন্দেহ করেছিলেন, সে দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাপের ছাঁচ শশাঙ্কের হাত থেকে পড়ে ভেঙে গেল। এরকম দৈব দুর্ঘটনা অসম্ভব নয়, বরং প্রায়ই এটা ঘটে থাকে। কিন্তু সে সময়ে আমি ছাড়া আর কেউ একটা বিষয় লক্ষ্য করেননি। আমাদের হাত ফসকে হঠাৎ কোনো জিনিস পড়ে যাওয়ার পরই আমরা ওই যা বলে চেঁচিয়ে উঠি। কিন্তু মনে রাখবেন, পড়ে যাবার আগে নয়, পরে। আমি বেশ ভালো করেই লক্ষ্য করলাম শশাঙ্ক আগে চেঁচিয়ে উঠল ওই যা বলে। ছাদ জোড়া হাত থেকে ছেড়ে দিলে তার পর মুহূর্তেই। এ থেকে কি বোঝায়? সে ইচ্ছা করেই ছাদ জোড়া ফেলে দিলে। ওই যা বলে চেঁচালে কেবল আমাদের ঠকাবার জন্যেই। কেমন, তাই নয় কি? খুব তুচ্ছ ছোট ঘটনা, কিন্তু সময়ে সময়ে নগণ্য ঘটনাও যে কত বড় হয়ে উঠতে পারে এটা তারই মস্ত প্রমাণ। একটি ছোট ঘটনায় আমার মনের সব রহস্য পরিষ্কার করে দিলে। দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাঁচ শশাঙ্ক স্বেচ্ছায় ফেলে দিলে কেন? ও ছাঁচ নষ্ট করে তার কী লাভ? তাহলে শশাঙ্কই কি দ্বিতীয় ব্যক্তি? ঘটনার পর সেই কি খুনির পেছনে শ্মশানে গিয়ে ফিরে এসেছিল একাকী? তাই কি সে তার বিরুদ্ধে সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ নষ্ট করতে চায়? কিন্তু শশাঙ্ক জানত না ছাঁচ তোলবার আগে পুলিশ পায়ের ছাপের ফটো তোলে ও সঠিক মাপ নেয়। অপরাধীকে গ্রেপ্তার করবার পক্ষে সেটুকুই যথেষ্ট। এই ঘটনাতেই ধাঁ করে আবার মনে পড়ে গেল শশাঙ্কের কাদা মাখা জামার কথা। শ্মশানে ফিরে যাবার পর সন্ন্যাসীর সমস্ত চিহ্ন লুপ্ত হয়ে গেছে। সন্ন্যাসীর লাশটাকে লুকিয়ে রাখবার জন্যে শশাঙ্ক কি সহস্তে শ্মশানের মাটি খুঁড়েছিল? তার খানিক পরেই সুরেন পড়ল পুলিশের কবলে। আমি তার চরিত্র বিচার করতে ভুল করিনি। পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে পষ্টাপষ্টি বললুম, সুরেন, আমি জানি যে তোমার মনিব শশাঙ্কের হুকুমেই তুমি আমার পিছু নাও। আমার ঘরে আড়ি পাতো। এ কথা যদি স্বীকার করো তাহলে এখনই ছাড়ান পাবে, নইলে খুনের দায়ে তোমার হয় ফাঁসি নয় যাবজ্জীবন দ্বীপান্তর হবে। সুরেন পায়ে কাঁপতে কাঁপতে তখনই আমার পায়ে ধরে সব কথা স্বীকার করলে। তারপর কুমুদবাবুর মুখে শুনলুম এক বিচিত্র কথা। 1.5 মাসের মধ্যে একই থানার এলাকায় একইভাবে 3 ব্যক্তির হত্যা, ও প্রত্যেকবারেই ঘটনার আগের দিনে এক এক ব্যক্তির অন্তর্ধান। এর কোনো মানে হয় না। মানিকের আজগুবি ব্যাখ্যার পরেও এর মানে হয়েছে বলে মনে করি না। তবে একটা সন্দেহ হয় যে এই 3 হত্যাকাণ্ডের মধ্যে কাজ করেছে একই মস্তিষ্ক, শ্যামাকান্ত বক্সী আর মারোয়ারি। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় হত ব্যক্তির খাতাপত্র পরীক্ষা করে আমি আবিষ্কার করলুম ওদের কাছ থেকে শশাঙ্ক হ্যান্ড নোটে ধার নিয়েছিল যথাক্রমে 10,000 আর 8,000 টাকা, এবং খুনের পর হ্যান্ড নোট 2খানা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটুকু প্রমাণের ওপরে নির্ভর করে বলা যায় না যে শশাঙ্কই তাদের হত্যা করেছে বা করিয়েছে। তবে এই প্রমাণ পেয়ে আমার লাভ হলো। আমি বুঝতে পারলাম জমিদার হলেও শশাঙ্ক ভোগ করছে অত্যন্ত অর্ধকষ্ট। কুমুদবাবুর কাছ থেকে পদচিহ্নের সমস্ত ইতিহাস সংগ্রহ করে আমি এইভাবে শেষটা আমার মামলা খাড়া করলুম। যে কারণেই হোক শশাঙ্কের বড়ই টাকার টানাটানি। টাকার জন্য সে সব পাপ করতেই প্রস্তুত। সে ভেবে দেখলে মৃগাঙ্কের মৃত্যু হলে তার আর টাকার ভাবনা থাকে না। কিন্তু কেমন করে মৃগাঙ্কের মৃত্যু হবে? সহজে ভাতৃহত্যা করতে পারবে না সে। বিশেষ কেউ যদি দেখে ফেলে বা হঠাৎ সে ধরা পড়ে যায়, এতএব মৃগাঙ্ককে মারতে হবে অন্যের হাতে এমনভাবে যাতে কেউ শশাঙ্কের ওপরে সন্দেহ করতে না পারে। দৈবগতিকে সুযোগ মিলল। নতুনপুরের শ্মশানে এলো এক বিদেশি সন্ন্যাসী এবং মৃগাঙ্কের হাত থেকে সে মার খেলে সন্ন্যাসী অভিশাপ দিলে তার চারিদিকে রটতে বিলম্ব হলো না। শশাঙ্ক লুকিয়ে গেল সন্ন্যাসীর কাছে। অনেক টাকার লোভ দেখিয়ে গরিব ও ক্রুদ্ধ সন্ন্যাসীকে রাজি করালে মৃগাঙ্ককে হত্যা করতে। তারই পরামর্শে সন্ন্যাসী শ্মশান থেকে অদৃশ্য হলো। দুর্যোগের রাত্রে সন্ন্যাসী আবার শ্মশানে ফিরে এলো। বৃষ্টি থামবার পর সে ঘটনাস্থলের দিকে যাত্রা করলে শশাঙ্ক অপেক্ষা করছিল। তাকে খিড়কির দরজা ও বাড়ির দরজা খুলে দিলে নিজের হাতে। খুনের পর শশাঙ্ক তাকে আবার নির্জনে শ্মশানে ফিরে যেতে বললে। খুব সম্ভব এও জানালে যে বকশিসের টাকা সে নিজে শ্মশানে গিয়ে
একটু পরেই তার হাতে দিয়ে আসবে। খানিক পরে শ্মশানে শশাঙ্কের প্রবেশ ও তার হস্তে সন্ন্যাসীর মৃত্যু। মাটি খুঁড়ে সন্ন্যাসীকে কবর দিয়ে শাবল ও কোদাল ঝোপে লুকিয়ে শশাঙ্কের প্রস্থান। কিন্তু অপরাধীরা কেউ জানল না তাদের নৈশ ভ্রমণ কাহিনী লেখা রইল কর্দমাক্ত পৃথিবীর বুকে পদচিহ্নের রেখায় রেখায়। শশাঙ্ক নিশ্চয়ই সন্দেহ করেছিল আমি তার অনেক কীর্তি জেনে ফেলেছি। সেই জন্যই আমাদের মতো বিপজ্জনক অতিথির মুখ বন্ধ করতে এসেছিল 2 কেউটে সাপ। আমাদের মৃত্যুর পর পুলিশ ভাবত দৈব দুর্ঘটনা। পল্লীগ্রামে বর্ষাকালে এমন ঘটনা নিত্যই ঘটে। সাপ দুটোকে আমাদের ঘরে রেখে গিয়েছিল কে, সেটা আবিষ্কার করবার ভার রইল পুলিশের ওপরে। সে সুরেনও হতে পারে, অন্য কেউ হতে পারে। আমি এসেছি মৃগাঙ্কের হত্যাকারীকে ধরতে। অন্য দুটো লাশের কথা নিয়ে আপাতত আমার মাথাকে ভারাক্রান্ত করব না। এতেও এখানেই আমার কথা ফুরল। কুমুদ খানিক্ষণ চমৎকৃত হয়ে রইল। তারপর অভিভূত কণ্ঠে বলল, আজ বুঝলুম কেন আপনার এত নাম। আমার হাতের কাছে সব প্রমাণ রয়েছে, তবু আমি ঠিক সূত্র ধরতে পারিনি। কিন্তু আপনি অনায়াসেই জুলিয়াস সিজারের ভাষায় বলতে পারেন, আমি জয় করলুম, ধন্য। জয়ন্ত বললে, না কুমুদবাবু, নিজেকে অতটা তুচ্ছ মনে করবেন না। আপনি এই মামলাটার জন্য যে তোড়জোড় করেছেন, বাংলা পুলিশের ইতিহাসে তা দুর্লভ। সত্যি কথা বলতে কি, আপনার রচিত পদচিহ্নের অপূর্ব ইতিহাসই আমার সাফল্যের প্রধান কারণ। কুমুদ একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, সন্ন্যাসীর তো কিনারা হলো, কিন্তু আপনি আমার ঘাড়ে দুটো বেওয়ারিশ মরা চাপিয়ে গেলেন। আদালত মানিকবাবুর যুক্তি শুনলে হাঁপ ছেড়ে বাঁচতুম, কিন্তু সেখানে ওসব কথা তুললে আমাকে জোর করে পাঠিয়ে দেবে পাগলাগারদে। মানিক আহত স্বরে বললে, আমার যুক্তি কি এতই বাজে? জয়ন্ত বলল, না মানিক, প্রেততত্ত্ববিদদের কাছে তোমার যুক্তি বাজে নয়, কিন্তু তুমি জানো আমরা প্রেততত্ত্ববিদ নই। এখন চলো শশাঙ্কের খোঁজে যাই, দেখি সে অপরাধ স্বীকার করে কিনা। কিন্তু তাদের আর শশাঙ্কের খোঁজে যেতে হলো না। দুজন পাহারাওয়ালা ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে সেইখানেই জানিয়ে দিল শশাঙ্কের শেষ সংবাদ। তারা যা বললে তার মর্ম হচ্ছে এই, শশাঙ্ক প্রাণপণে দৌড়ে বাড়িতে গিয়ে নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে কয়লা দেখিয়েছে ফাঁসি কাঠ খেয়ে। সুতরাং জয়ন্ত বা মানিক কার অনুমান সত্য সে কথা বুঝবার আর কোনো উপায়ই রইল না। কেবল জানা গেল আসল অপরাধী হচ্ছে শশাঙ্কই। শেষ হলো আমাদের আজকের কাহিনী মরণ খেলার খেলোয়াড়। গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।